আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো তোমাদের যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের নতুন একটা যে টপিক তোমাদের অ্যাড হইছে তোমরা জানো যে এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন নামে। তো এটা প্রত্যেকটা সাবজেক্টেই আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং জেনারেল যে সাবজেক্টগুলা প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু এই শর্ট কোশ্চেন আছে। তো জেনারেল ম্যাথে তোমাদের 15টা শর্ট কোশ্চেন থাকে, সেইখান থেকে 10টা অ্যান্সার করতে হয়। এখানে 20টা মার্ক, হিউজ। তো তুমি যদি একটু বেছে বেছে প্রত্যেকটা চ্যাপ্টার একটু অ্যানালাইসিস করে পড়তে পারো, এখানে কিন্তু 20-এ 20 পাওয়া সম্ভব। আর এইখানের প্রশ্নগুলা আহামরি যে অনেক বড় আসবে তা না, খুবই শর্ট কোশ্চেন আসবে, বুঝে বুঝে অ্যান্সার করতে হবে গতানুগতিক নিয়মে। তো এই শর্ট কোশ্চেন নিয়ে তোমরা হয়তো অনেকেই প্যারার মধ্যে আছো। একটা চ্যাপ্টার থেকে অনেকগুলো নিয়ম, কোনগুলো পড়বা বুঝে উঠতে পারতেছো না। মোট কথা এটা সাজানো গোছানো প্রিপারেশন তোমরা অনেকেই নিতে পারো নাই। তো এই ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট শর্ট কোশ্চেন পুরো বইয়ের মধ্যে যেগুলো পরীক্ষাতে আসার মতো আছে, তো আমার সাথে সাথেই আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিব ইনশাল্লাহ। আমি তোমাদের কথা দিতে পারি যে এর বাইরে থেকে আমি ভিডিওতে যে অঙ্কগুলা করাবো, দেখাবো, বুঝাবো, এর বাইরে থেকে কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষার মধ্যে আসবে না। এবং 15টার মধ্যে তুমি ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, তুমি এইখান থেকে 9 থেকে 10টা, 8, 9, 10টার মতো তুমি অ্যান্সার করতে পারবাই অবশ্যই। এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তো বেশি কথা বলবো না, আমরা মূল আলোচনায় শুরু করব। এবং তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এরপরে যদি তোমাদের কাছে ভিডিওটা উপকারী মনে হয়, হেল্পফুল মনে হয়, তো তুমি সেটা তোমার কমেন্টের মাধ্যমে তুমি জানাবা। এবং যদি কিছু শিখতে না পারো, যদি কিছু বুঝাইতে না পারি, সেটাও জানাই যাও। তো এইটাই তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করব। প্রথমেই দেখো, সেট ফাংশন থেকে আমরা অঙ্ক রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো, এইখানে কি বলা আছে যে এর মান দেওয়া, এ সেটের উপাদান দেওয়া, বি সেটের উপাদান দেওয়া। বলছে পি অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা কয়টি। খেয়াল করো, কয়টি চাইছে, মানে সংখ্যায় কয়টি, 2টি, 4টি, 5টি না কয়টি, এটা বের করতে হবে। তো সবার আগে আমাকে কি করতে হবে, এ মাইনাস বি বের করতে হবে। এটার হিসাব পরে, শক্তি সেট পরে। তো এ মাইনাস বি বের করা কি আমরা জানি না? আমরা অবশ্যই জানি। এ মাইনাস বি লিখছি, এর মানগুলা লিখছি, বির মানগুলা লিখছি। যেহেতু শর্ট কোশ্চেন, আমরা এত ডিটেইলে করব না, করলে ভালো, না করলেও কোনো সমস্যা নাই। এ বিয়োগ বি, এর মান, বি এর মান। বিয়োগের নিয়ম কি? দ্বিতীয়টা থেকে, মানে দ্বিতীয়টার সাথে প্রথমটার যেগুলা মিলবে ওইগুলা বাদ। তার মানে 5, 9, এই যে 5 আর 9 বাদ, বাদ গিয়ে প্রথমটার যেগুলা বাকি থাকবে সেগুলো অ্যান্সার হবে। তার মানে অ্যান্সার হবে 1 2 3 7, 1 2 3 7। তো এরপরে হচ্ছে এখানে কিন্তু 4ও হবে, এখানে কিন্তু 4ও হবে, এরপরে হবে 7, এরপরে হবে, এই হচ্ছে আমার অ্যান্সার। তো এ মাইনাস বি আমার বিয়োগ হয়ে গেল। এবার আমরা পাওয়ার অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা নির্ণয় করব। তো আমরা সূত্র কি জানি, 2 টু দি পাওয়ার n। তাহলে কি বলে, 2 আর এ মাইনাস বি এর উপাদান সংখ্যা কয়টা দেখো তো, 1 2 3 4 5। এইখানে একটু ভুল হইছে, তো এইখানে হবে 5। যেহেতু উপাদান এখানে কয়টা, 5টা, সেহেতু এখানে অ্যান্সার কত হবে, 2 টু দি পাওয়ার 5 মানে 32। এটা তোমরা একটু বুঝে নিও। তো ছাত্রকে দিয়ে আসলে করানো, ছাত্রের লেখা, তো হয়তো একটু টাইপিং মিস্টেক করছে, ভুল করছে লিখতে হয়তো, তো এটা একটু তোমরা কনসিডার করো। তো এখানে যেহেতু 5টা উপাদান, 2 টু দি পাওয়ার 5 করলে কত হয়, 32 হয়। গেল। তো এইবার আমরা 2 নাম্বার দেখব। এখন এই অঙ্কটা কিন্তু তুমি অন্যভাবেও করতে পারো। কিভাবে? শক্তি সেট আলাদা আলাদা বের করে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এরপরে 5 বার। তো অত করার কি আমার সময় আছে? আমি যত শর্টকাট করতে পারি নিয়ম অনুযায়ী। তো এই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। তো এরপরে 2 নাম্বার, পি সেটের উপাদান এইগুলা দেওয়া, 24-এর গুণনীয়ক এবং এক্স সাজ দ্যাট এক্স 6-এর গুণিতক। বলছে সর্বোচ্চ 24-এর ছোট অথবা 24 সহ নিতে পারবা। এবং হলে পি কিউ, তার মানে পি আর কিউ কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো সবার প্রথমে আমি কি করব, আমি এই 24-এর গুণনীয়ক বের করব। এখন সবার আগে আমাকে বুঝতে হবে গুণনীয়ক কি আর গুণিতক কি। তো দেখো, গুণনীয়ক হচ্ছে, মনে করো 24-এর গুণনীয়ক বলছে, এখানে গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাটা
ভাগ করে পাওয়া যায়, মানে 24 কত কত দিয়ে 24 কে ভাগ করা যায়। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 1 গুণ 24, 2 গুণ 12, 3 আটা 24, 4 6 24। তার মানে 1 দিয়ে 24 কে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 8 12 এবং 24 দিয়ে ভাগ যায়। তো এইগুলা হচ্ছে 24-এর গুণনীয়ক। তো আমি পি এর মানগুলা লিখছি, আর 6 এর গুণিতক। তো গুণনীয়ক ব্যাপারটা হয়তো তোমরা বুঝতে পারছো। আর গুণিতক মানে সহজ কথা ওই ঘরের নামতা। 6 এর ঘরের গুণিতক মানে হচ্ছে 6 এর ঘরের নামতা পড়বা। 6 কে 6 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। তাহলে কিউ এর মান এগুলা পাইলাম। এবার পি বিয়োগ কিউ করো। তো দ্বিতীয়টার সাথে প্রথমটার আগের অঙ্কের মতোই যেগুলা মিলছে ওগুলা বাদ। বাদ গিয়ে কি কি থাকে? 1 2 3 4 8 থাকে। এইটাই আমার অ্যান্সার হবে। তো এইটা আমাদের 2 নাম্বার গেল। তো এরপরে আমরা 3 নাম্বার দেখব। 3 নাম্বার দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট এই অঙ্ক। এই অঙ্কটা এমসিকিউতে আসতে পারে, সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, খ নাম্বারে আসতে পারে এবং সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে। তো বুঝতেই পারতেছো কতটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এফ অফ এক্স এর মান এটা দেওয়া, ফাংশনটি এ এর কোন মানের জন্য এফ অফ -3 ইকুয়াল -9 হবে। তো এইবার দেখো, অথবা এখানে চাইতে পারে এফ অফ -3 ইকুয়াল 0 হবে, এগুলা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? তো সবার প্রথম কাজ এফ অফ -3টা আমার বের করা। তো এফ অফ এক্স দেওয়া, আমি সেখান থেকে এফ অফ -3টা বের করে নিব। কিভাবে? যেই জায়গায় এক্স আছে সেইখানে আমি কিসের মান বসাবো? এই যে -3 বসাবো। তাহলে -3 বসে ক্যালকুলেশন করলে এইটা অ্যান্সার হয়। এইবার আমি কি করব? এই পুরাটা নিয়ে কাজ করব। আমি লিখবো শর্ত মতে। এই দেখো, শর্ত মতে লিখছি। এরপরে তুমি কি লিখতে পারো? এফ অফ -3, এই যে এই লাইনটা লিখতে পারো, এফ অফ -3 ইকুয়াল কত? -9। কোনো সমস্যা নাই। ও ডিরেক্ট লিখছে, তুমি এখানে এক লাইন বেশি করবা, মানে ওই শর্তটা লিখলা। এই যে এই শর্তটা এখানে লিখছো। এখন এফ অফ -3 এর মান এই যে দেখো তো কত বের করছো? এই যে এইটা। তো এইটা আমি লিখছি -9 সমান -9। তো এইখান থেকে ক্যালকুলেশন করে দেখো এর মানটা আমি বের করে নিব। এর মান কত হইলো? -12 হইলো। তো এই হচ্ছে আমার অ্যান্সার। এখন এই অঙ্কটা সংক্ষিপ্ত প্রশ্নে আরো কিভাবে আসতে পারে? এই যে দেখো, এতটুকু বাদ দিতে পারে, বলতে পারে এফ অফ -3 এর মান নির্ণয় করো, তাহলে অ্যান্সার হইতো এই পর্যন্ত। তো কত ভাবে অ্যান্সার থাকতে পারে। আবার এখানে থাকতে পারে ইকুয়াল 0 হবে। তো তুমি জাস্ট তোমার নিয়ম অনুযায়ী করতে থাকবা, ওই ঘুরে ফিরে এর মান, বির মান, কে এর মান, এক্স এর মান এরকম বের হবে। সো আশা করি এইটাও তোমরা বুঝতে পারছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা 4 নাম্বার দেখব। 4 নাম্বার আমাকে প্রশ্নে বলছে, দেখো প্রশ্নটা দেখো, এফ অফ এক্স এর মান x+2 বাই x-3 হলে এই পুরাটা এর মান কত? তাহলে প্রদত্ত রাশি আমি লিখছি। প্রদত্ত রাশি আমি কি লিখছি? নিয়মটা কি দেখো, প্রদত্ত রাশি হচ্ছে এই পুরাটা, এই পুরাটা। এখন এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান কত? এই এই পুরাটা। তাহলে যেইখানে এফ অফ এক্স আছে সেখানে আমি এই পুরাটা বসাইতে পারি না। এই দেখো, এফ অফ এক্স এর জায়গায় মান বসাইছি, এইখানেও মান বসাইছি, +2 -2, ওটার মতো রাখছি। তাহলে সহজ কথা কি করা যায় এর পরের লাইনে? উপরে নিচে লসাগু করতে পারি। দেখো, লসাগু x-3, তো এইটার সাথে যদি x-3 ভাগ যায় 1 থাকে, একের সাথে x+2 যদি গুণ দিই x+2ই থাকে, একের সাথে যাই গুণ দিই না কেন মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি হবে? x+2 হবে। এই যে প্লাস, এই দেখো এটার নিচে কোনো সংখ্যা নাই, নিচে যদি কোনো সংখ্যা না থাকে লসাগুর ক্ষেত্রে ওই লসাগু দিয়ে ওই সংখ্যাটা ডিরেক্ট গুণ যাবে, তার মানে 2 গুণ হবে x-3। এই দেখো, 2 গুণ x-3। নিচেও সেম কাজ, এখানে হবে -2 x-3। তো এইবার কি করব দেখো, এই যে 2 এর সাথে এটা গুণ ছিল, এখানে যে গুণ ছিল, গুণ দিয়ে উঠাই দিব। দেখো, গুণ দিয়ে উঠাই দিছি। তাহলে 2x, 3 দুগুণে 6 -6। আর এখানে হবে -2x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। এই দেখো, তো প্রথমটাকে ঠিক রাখা হয়েছে, আর একটা ভগ্নাংশ আছে, গুণ দিয়ে উল্টাই দিব। এই নিচেরটা গেছে দেখো উপরে, আর এই উপরেরটা গেছে নিচে। তো এইবার দেখো কি করা যায়। এইবার আমরা কি করতে পারি? এইবার একটু যোগ বিয়োগ করে ছোট করতে পারি। দেখো, 2x আর x 3x, -6 থেকে 2 গেলে -4 থাকে, ইনটু উপরে যা আছে ঠিক। আর নিচে দেখো, দুইটা x থেকে যদি একটা x যায় -x থাকে, আর 6 আর 2 যোগ করলে হয় 8, শেষ। এই দেখো, x-3 x-3 কোনাকুনি কাটা দেওয়া যায়, তাহলে 3x - 4 থাকে, নিচে 8 - x থাকে, শেষ।
তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমাদের কিন্তু সেট ফাংশন থেকে মোটামুটি তুমি বলতে পারো যে কয়টা অঙ্ক আমি এখানে দেখাই দিলাম এগুলা করলেই গুড এনাফ। এখন এর বাইরে তোমরা চাইলে কোন অঙ্কগুলা প্র্যাকটিস করতে পারো। দেখো কিছু অঙ্ক আছে যে এর উপাদান দেওয়া বির উপাদান দেওয়া, ইউনিয়ন করতে বলে, তারপরে কি করতে বলে, ইন্টারসেকশন করতে বলে, গুণ করতে বলে। ওগুলা যেহেতু একদম সহজ, এর জন্য ওই জিনিসগুলাকে এখানে রাখা হয় নাই। আর এত সহজ আশা করা যায় আসবে না, এর জন্য আমি কিন্তু চিন্তা ভাবনা করে ওই অঙ্কগুলো রাখিনি। তুমি যখন সেটের অধ্যায় করবা নিঃসন্দেহে তুমি ওই সেটের ইউনিয়ন ইন্টারসেকশন পারবা। ইউনিয়ন মানে কমন ইনটু আনকমন, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন। আর গুণের নিয়ম তোমরা জানো, একটার সাথে সবগুলা হতে থাকে। তো ওই নিয়মগুলো তোমরা একটু দেখতে পারো, যদি আসে তাহলে আশা করি অ্যান্সার করবা। আর তাছাড়া এই অঙ্কগুলা দেখলেই হবে। এবার আমরা তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশিতে যাব। দেখো বীজগাণিতিক রাশির মধ্যে কি আছে, যে 3xy প্লাস 2ax এর বর্গ নির্ণয় করো। তো বর্গ নির্ণয় বর্গ মানে স্কোয়ার আমরা জানি, তো পুরা রাশিটা লিখছি, উপরে হোল স্কোয়ার দিছি। তো বর্গের সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই দেখো এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস এই যে বি স্কোয়ার শেষ। তো এইখানে দেখো ক্যালকুলেশনটা কিভাবে, 3 এর উপরেও স্কোয়ার আছে, এক্স এর উপরেও আছে, ওয়াই এর উপরেও আছে। 3 এর উপরে স্কোয়ার মানে 9, এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে মানে ওয়াই স্কোয়ার। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এ এক্স স্কোয়ার ওয়াই। দেখো এইখানে এক্স এক্স আছে কি এক্স স্কোয়ার, এখানে একটু কারেকশন করে নাও। আসলে অনেক অঙ্ক একসাথে তুলছে তো বেচারা, এর জন্য কিছু কিছু জায়গায় একটু মিস্টেক আছে। তোমরা যখন করবা তোমরা একটু কেয়ারফুলি কইরো, একটু মিস্টেক থাকতে পারে। তো এই এক্স হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে এ ঠিক থাকবে, আর ওয়াই দেখো একটা এই যে ওয়াই, বাস। প্লাস 2 দুগুণে 4 এ স্কোয়ার এক্স স্কোয়ার শেষ। তো এরপরের অঙ্কটা দেখো, আর একটা রাখা হয়েছে বর্গ নির্ণয় করো, এটার মধ্যে একটু ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশ দেখে অনেকে কিন্তু ঘাবড়াই যায়, ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি নিয়ম অনুযায়ী করে যাব, অ্যান্সার যা হয় হবে। তো এখন এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, ওই যে হোল স্কোয়ার দেওয়া হয়েছে, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তোমরা কিন্তু এই জিনিসগুলোতে অনেকেই ভুল করো। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, দুই ঠিক থাকবে, উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এখানে হবে ওয়াই স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার উপরে, এই দুই উপরে, তো 2x স্কোয়ার নিচে, সরি, এই দুই আর ওই যে দুই, 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, নিচে হবে ওয়াই স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 4, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4 শেষ। তো এই হচ্ছে ক্যালকুলেশনটা, তোমরা একটু ধীরে সুস্থে করবা, তোমরা জাস্ট নিয়মটা আমার কাছ থেকে একটু শিখে নাও। এবং চাইলে তোমরা প্রত্যেকটা অঙ্ক আমার সাথেও প্র্যাকটিস করে যেতে পারো, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অঙ্কগুলো আমি এমন ভাবে রাখার চেষ্টা করতেছি যেন পুরো অঙ্কটা উঠে, তোমরা জানি ভালো মতো স্ক্রিনশটটা দিতে পারো। তো এগুলা তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা এবং পরে বাড়িতে একা একা প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমাদের সব কমন পড়বে। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, অঙ্ক পারার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। এরপরে দেখো 4x মাইনাস 3y এর ঘন নির্ণয় করো। তো ঘন মানে কিউব, ওই যে কিউব দেওয়া হয়েছে। তো এখানে a মাইনাস বি হোল কিউব দাঁড়াইছে, এটার সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ক্যালকুলেশন করলে এইটা হয়, এটা তোমরা বুঝে নিবা। তো আশা করি এগুলা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে যদি পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 ইকুয়াল এত হয়, তবে প্রমাণ করো যে পি ইকুয়াল 3 প্লাস 1 বাই পি। এইটা খুব সম্ভবত কোনো একটা বোর্ডের খ অথবা গ নাম্বারে আসা প্রশ্ন, এটা তোমার শর্ট কোশ্চেনেও দিতে পারে। সুন্দর একটা অঙ্ক। তো আমরা প্রদত্ত রাশিটা লিখছি যেটা দেওয়া আছে। তো 4 কে আমরা ভেঙে স্কোয়ার স্কোয়ার লিখতে পারি, লিখলাম। তো এরপরে আমরা কি করব, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 119। তো মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2 হয়ে গেল, ওই যে হোল স্কোয়ার রুট হয়ে গেছে। এরপরে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল 119 যোগ 2 করলে হয় 121, 121কে যদি রুট করো হয় 11। এখন পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, এখানে আবার সূত্র পড়ে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে। এখন আমরা কি করব, অঙ্কের স্বার্থে যেহেতু রাইট হ্যান্ড সাইডে সব প্লাস আছে,
অঙ্ক মিলানোর জন্য এখানে আমাদের মাইনাস দিতে হবে, প্লাস দিলে কিন্তু এখানে মিলবে না, সেই কারণে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab দেওয়া হয়েছে, প্রথমে একবার প্লাস পরের বার মাইনাস। তাহলে প্লাস 2 এই পাশে গেলে মাইনাস 2 হয়ে যাবে, এখানে হোল স্কয়ার এর পাশে গেলে 11 থেকে 2 যদি যায় তাহলে হয় 9, 9 কে যদি আমরা রুট করি হয় 3, তাহলে p মাইনাস 1 বাই p এর মান বের হলো 3। এইবার অঙ্কের দিকে তাকায় আমাকে দেখতে হবে অঙ্কে যা যা দরকার সব চলে আসছে, খালি আগে পরে করা বাকি। তো পিটাকে আমরা বাম পাশে রাখবো 3, এই পাশে ছিল রাখলাম, মাইনাস 1 বাই পি হয়ে যাবে প্লাস 1 বাই পি, শেষ। আশা করি খুবই সহজ ক্যালকুলেশন, তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখো এর পরের অঙ্ক হচ্ছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5 হলে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান বের করো। এখন আমরা জানি এরকম যদি থাকে পি স্কোয়ার, এটাকে যদি মাইনাস 9 কে যদি আমরা ডান পাশে নিই প্লাস 9 হবে, আর প্লাস 4/5 ঠিক রাখলাম, এখান থেকে আমরা 1 বাই পি স্কোয়ারের মানটা বের করে নিব। আমরা জানি পি স্কোয়ারের মান যদি এটা হয় 1 বাই পি স্কোয়ারের মান হবে ঠিক তার উল্টা, তার মানে 9 মাইনাস 4√5 হবে। এখন প্রসেসটা কি, নিয়মটা কি, নিয়মটা হচ্ছে প্রথমে আমরা কি করলাম, বিপরীতকরণ করলাম, তাহলে নিচের 1 যাবে উপরে, পি স্কোয়ার আসবে নিচে, এটা নিচে মনে মনে এক আছে, এক গেল উপরে, এটা যাবে নিচে। তো এবার নিয়মটা হচ্ছে দ্বিতীয় লাইনে নিচে যা আছে তার বিপরীতটা দিয়ে উপরে এবং নিচে গুণ, নিচে আছে এইটা, এটার বিপরীত হচ্ছে সেম জিনিস খালি মাইনাস হয়ে যাবে, তো এটা বিপরীত হয়ে যাবে। তো যা ছিল রাখছি, এটার বিপরীত হচ্ছে মাইনাস, মাইনাস দিলাম, এই যে নিচে গুণ, এবার উপরেও গুণ দিব, শেষ। তো এরপরের লাইনে আমরা কি করতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু সৃজনশীলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নিয়মগুলা তোমরা জানো। তো আমি কি করছি এইখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো, নিচে যা আছে তাই রাখলাম। এবার হচ্ছে তোমার 81 থেকে যদি 80 যায়, এক থাকে নিচের একের দাম নাই, তার মানে ঘুরে ফিরে এইটাই হয়। এখন আমি পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ারের মানটা বের করব। তাহলে আমার কাছে পি স্কোয়ার আছে, 1 বাই পি স্কোয়ারও বের করলাম। এই যে এটা হচ্ছে পি স্কোয়ারের মান, মাইনাস দিব 1 বাই পি স্কোয়ারের মান, এইটা ব্র্যাকেট উঠাও, 9 প্লাস 4√5 মাইনাস ব্র্যাকেট উঠাইলে এরকম হয়, ক্যালকুলেশন করলে এটা থাকে, প্রদত্ত রাশি এইটা, পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে ভেঙে লেখা যায়, স্কোয়ার দিলাম ভিতরে, বাইরে স্কোয়ার, স্কোয়ার ভিতরে বাইরে, তাহলে এইখান থেকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মানও আছে, এটার মানও আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে এই মানটা আমরা এইখান থেকে যদি ক্যালকুলেশন করি, দেখো কত হয়, 114√5 হয়, 114√5 হয়। তার মানে দেখো ব্যাপারটা হচ্ছে আমি যখন প্রথমে এই অঙ্কটা দেখলাম, আমি যদি একটু রাফ করার চেষ্টা করি, আমার কাছে ছিল পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। একটা কথা মনে রাখবা, বীজগাণিতিক রাশির অঙ্কগুলা কখনোই দেখার সাথে সাথে ধুপধাপ শুরু করা যাবে না। প্রথমে যেটা তোমার কাছে চাইছে, যার মান বের করতে বলছে, তোমাকে আলাদা রাফ করতে হবে, তোমাকে দেখতে হবে যে অঙ্কটা করার জন্য যা যা মান দরকার সব তোমার কাছে আছে কিনা। যদি থাকে অঙ্ক শুরু করবা, না থাকলে কিন্তু কি করতে হবে, যদি দুপধাপ শুরু করো দেখা যাবে যে অঙ্কের মাঝখানে দেখবা কোনো একটা মান লাগবে যেটা তুমি বের করো নাই, পুরো অঙ্ক কিন্তু কাটতে হবে। সো এই ব্যাপারটা কেয়ারফুল থাকবা। তো আমি এইটা যখন দেখছি, আমি মনে মনে এখানে রাফ করছি যে এরকম হবে ব্যাপারটা, এটাকে এরকম দেওয়া যায়, তো এইটাকে আমি ভেঙে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে অঙ্কটা করার জন্য আমি যদি এইটার মান আর এইটার মান বের করতে পারি তাহলে কোনো ব্যাপার না, তো আমি আলাদাভাবে এইটার মানও বের করব, এইটার মানও বের করব, ঠিক আছে। তো এইভাবে করে আমি বসাই দিছি, আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। 10 নম্বরে দেখো কি বলছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া এবং এক্স ওয়াই এর মান এত দেওয়া, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত বের করতে বলছে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব যে দেখো এইখানে একটা জিনিস আগে বুঝো, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে কি লেখা যায়, এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে অঙ্কটা করার জন্য আমার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান লাগবে। তোমার কাছে এক্স মাইনাস ওয়াই এর মান আছে, তোমার কাছে এক্স মাইনাস ওয়াই এর মান আছে, এক্স ওয়াই এর মান আছে, তো এইখান থেকে কি তুমি এক্স প্লাস ওয়াই এর মান বের করতে পারবা না? অবশ্যই পারবা। তো
আমার কাছে কি দেওয়া ছিল দেখো তো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 8√2 আছে। এখন এই এক্স প্লাস ওয়াই বের করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে তুমি ডিরেক্ট লিখতে পারো, আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর একটা কাজও করতে পারো, যেটা দেওয়া আছে এটাকে দুই পাশে বর্গ করলাম, বর্গ করলে এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর এইটাকে যদি আমি কাজ করি, আটাটা হয় 64, রুট স্কোয়ারে কাটা গিয়ে 2, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এর মান আমার কাছে দেওয়া 64 দুগুণে 128। এরপরের ক্যালকুলেশন দেখো, এখানে হোল স্কোয়ার ঠিক রাখবো, এটার সাথে গুণ করলে যা হয় এটাকে এই পাশে নিয়ে গেলাম, -52 হয়ে যাবে +52। তো স্কোয়ারটাকে রুট করে দিলে দেখো, বড় সংখ্যা আসলে 36 আর 5 যদি গুণ করি কত হয়, 180 হয়। তো 36কে যদি রুট করি, মানে এমন দুইটা সংখ্যায় ভাঙাইতে হবে যেন কমপক্ষে একটাকে বর্গ করা যায়, মানে বর্গমূল করা যায় একটা। তো 36কে যদি বর্গমূল করি হয় 6, আর 5 কে রুট করলে হয় √5। তাহলে অ্যান্সার হবে 6√5। ওই যে এক্স ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মানটা বের হয়ে গেল। এখন অঙ্ক করার জন্য যা যা মান দরকার সব আমার কাছে আছে। তো দেখো, প্রদত্ত রাশি আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই এর মান যা বের করছি এটা বসাবো, এটার মান ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার হয়, শেষ। এগুলা তো কোনো ফ্যাক্ট না, তুমি মান বের করলে তুমি বাকি সব পারতেছো। তো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতেই পারতেছো যে 2 মার্কের জন্য খুবই পারফেক্ট। তো এরপরে দেখো 16 নাম্বার অঙ্কটা বসে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এইটার মান এটা এবং এটার মান এটা হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মেইন বইয়ের 3.1 সবার লাস্টের যে অনুশীলনীর অঙ্কটা আছে সেইটার 2-3টা পার্ট আছে। তো প্রথম পার্টটা এখানে দিছে। তো এটা বের করার নিয়ম কি, এই যে প্রদত্ত রাশি যেটা দেওয়া ছিল এটা আমি লিখছি, x4 কে ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার দেওয়া যায়, মাঝখানে খালি রাখবা। এইখানে y4 কে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া যায়, তার মানে আমি এ আর বিটা বের করে ফেলছি, মাঝখানে 2ab হবে। তাহলে 2a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল। এখন অঙ্কের নিয়ম হচ্ছে, তুমি যাই করো না কেন তুমি নিজের মন মতো কিছু করতে পারবা না, এবং ঘুরে ফিরে যেন আগের জায়গায় ফিরে যাওয়া যায়। তো দেখো, এইটা থেকে এইটা পাইছি, এইটা থেকেও এইটা পাইছি, কিন্তু এইটা আর এইটা কি সেম? এখানে হলো দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে হলো একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তুমি বেশি লেখছো কয়টা, একটা বেশি লেখছো, তাহলে ওইটা বিয়োগ দিলেই এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো আমি কি করব, আমি ওই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে বিয়োগ দিয়ে দিছি ইকুয়াল 64। তাহলে কি হয়েছে, এখন এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে দেখো, এতটুকুকে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যা ছিল তাই লিখছি, এখানে যা আছে তাই। তো এখন এই পুরাটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এই এক্স ওয়াই কে কিন্তু দেখো এইভাবে লেখা যায়, এই যে এক্স ওয়াই হোল স্কোয়ার দেওয়া যায়, এটা হচ্ছে বি এখন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, একবার এক্স ওয়াই প্লাস একবার মাইনাস, এখানে 64। তো এইটার মান দেখো কত দেওয়া আছে, এই দেখো এইটার মান কত দেওয়া, 16 দেওয়া। তো এইটার নিচে আমি 16 বসাই দিছি, এটা আমি ঠিক রাখছি 64, এটাকে ঠিক রাখছি 16 গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কি করলাম, তাহলে হচ্ছে 64 ভাগ 16 দিলে কত হয়ে যায়, 64 ভাগ 16 দিলে হয় 4 × 16 = 64। এই দেখো, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান বের হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা নিজেরাও বুঝতেছো যে অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট। শেষ। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা 12 নম্বর অঙ্কটা দেখব। দেখো, এ প্লাস বি এর মান দেওয়া, এ মাইনাস বি এর মান দেওয়া, এ বি এর মান কত। আমরা জানি এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। মান বসাবো, ক্যালকুলেশন করব। দেখো 5-এর উপরে তাহলে খালি 5 থাকে, রুট স্কোয়ারে কাটা গিয়ে 3 থাকে, 2 দুগুণে 4, এখানেও 2 দুগুণে 4, লসাগু হবে 4, তাহলে 5 বিয়োগ 3, তাহলে ক্যালকুলেশন করলে হাফ হয়, শেষ। 2 মার্কের জন্য পারফেক্ট। সূত্র মুখস্থ না থাকলে কিন্তু পারবা না, এর জন্য সূত্রগুলো ভালো মতো মুখস্থ রাখতে হবে। এবার দেখো, এইটা দেওয়া আছে, দেখাও যে এটা সমান এইটা, তার মানে কি বের করতে হবে তোমাকে, লাস্টে এই লাইনটা বের করতে হবে তোমাকে। তো যা দেওয়া আছে লেখো, লিখলাম। তো এইটা দেখে বোঝা যাচ্ছে যে 4 কমন যাবে। এখন কমন নেওয়া মানে কি, ভাগ করা। 4 কমন গেলে এখানে থাকে এক্স স্কোয়ার, এখানে থাকে 1/x স্কোয়ার ইকুয়াল কত, 16। তাহলে
চারটাকে যদি আমি এই পাশে দিই সবার আগে, এটা ভাগ হয়ে যাবে। আর এটাকে ভাঙায় আমি কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। তো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল মাইনাস টু, এই পাশে গেলে প্লাস টু, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান রুট সিক্স হয়ে যাবে। সিক্স এর উপরে যদি রুট দিই রুট সিক্স হয়ে যাবে, এটার আর কিছু করা যায় না। তো আমাকে যদি মাইনাস বের করতে বলতো, আমি কিন্তু এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারে মাইনাসের সূত্র ফেলতাম, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। তো দেখো কত ভাবে থাকতে পারে। গেল 14 নাম্বার, 2 মার্কের জন্য খুবই পারফেক্ট, খুবই সুইটেবল একটা প্রশ্ন। তো টু এক্স প্লাস এটার মানে এটা হলে ফোর এক্স কে, এটাকে আমি প্রথমে দেখেই বুঝলাম যে এই মানে এখানে কাজে লাগবে, কারণ 2 স্কোয়ার করলে হয় 4 আর 3 স্কোয়ার করলে হয় 9। তাহলে প্রদত্ত রাশি আমি লিখছি। তো এটাকে ছোট করে লেখা যায়, এটাকে ছোট করে এইভাবে লেখা যায়। তো এখন আমরা কি করব, আমাদের কাছে যেহেতু প্লাসের মান আছে, আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের প্লাসের সূত্রে যাব। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, এক্স এক্স কাটা, ক্যালকুলেশন করলে 4/3, আটাটা হয় 64। তো এরপরের ক্যালকুলেশন দেখো, এখানে কত হবে, 64 বিয়োগ 4/3, এখানে ক্যালকুলেশন করলে এটা হয় শেষ। তো এটা তো গেল। এরপরে 15 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে 2 মার্কের জন্যও অনেক বেশি ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক নাম্বারেও যে এটা কত জায়গায় আসছে তার হিসাব নাই। এটা যে কত জায়গায় আসছে তার হিসাব নাই, খুবই খেয়াল করো। কপাল ভালো থাকলে তুমি যে বোর্ডেরই হও না কেন, 100% গ্যারান্টি দিয়ে বলা যায় কোনো একটা বোর্ডে এই প্রশ্নটা আসবেই, মিস নাই। একাধিক বোর্ডেও আসতে পারে। তো গাইডটা খুললেই দেখতে পারবা এটা আসলে কতটা ইম্পর্টেন্ট। তো দেখো 9a² প্লাস 1/9a² মাইনাস 2 প্লাস 9a, এটা উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে ফাইন। তো আমি পুরো প্রশ্নটা প্রথমে তোমরা লিখবা। তো আমার ওই ছাত্র লেখে নাই, হ্যাঁ। তো তোমরা প্রথমে লিখবা, এরপরে দেখো 9a² কে ভেঙে 3a² লেখা যায়, এটাকে ভেঙে এইভাবে লেখা যায়। গেল। তো এখানে কি পাইলাম আমি, a² প্লাস b² পাইলাম। এই দেখো মাইনাস, এই যে 2, এই যে 2। এবার এ বি লেখো, এ কোনটা, এইটা, বি কোনটা, এইটাকে আমরা ধরবো, 2ab পাইলাম। প্লাস, এবার খেয়াল করো, এই দুইটা থেকে, এই দুইটা থেকে আমরা 3 কমন নিব। কত কমন নিব, 3। তাহলে 3 আমরা যদি কমন নেই, এইখানে কি থাকে, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 3 তিরিক্ষা 9, তাহলে এখানে থাকবে 3a। এই যে মাইনাস, এই যে মাইনাস দিলাম। এখন দেখো এইখানে 1/3 কিভাবে, এটা হলো তোমাদের মনে প্রশ্ন। তো আমরা জানি কমন নেওয়া মানে হইলো ভাগ করা। এখন এই অন্যান্য অঙ্কে এইখানে 3 থাকলে 3 চলে যাইতো, কিন্তু এইখানে নাই। কমন নেওয়া মানে কি বললাম, ভাগ করা, যেহেতু নাই এটা ভাগ আকারে হয়ে যাবে। তার মানে 3 কমন নিছিলাম, 3 ভাগ আকারে হবে, আর এ ছিল এ এর মতোই থাকবে, সহজ কথা, +1। যদি 5 কমন নিতাম নিচে হইতো 5a। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। একটু এই জায়গাটাতেই মনে রাখতে হবে, এইটুক পারলে অঙ্ক শেষ। তাহলে দেখো যে এখন a² মাইনাস 2ab প্লাস b², এটা কার সূত্র, a মাইনাস b, এই যে হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। প্লাস এই যে এইখান থেকে বাকিটুক যা আছে তাই লিখে দিছি। তাহলে ব্যাপারটা এখন কি দাঁড়াই দেখো, এই পুরাটা থেকে, এই প্রথম থেকে শেষ পর্যন্ত এইখান থেকে কি কমন যায় দেখো তো, কমন যায় 3a মাইনাস 1/3a। তাহলে এটা এইখানেও আছে, এইখানেও আছে। তো 3a মাইনাস 1/3a আমি কমন নিছি। দেখো 3a মাইনাস 1/3 এর উপরে স্কোয়ার মানে কি, এই 3a মাইনাস 1/3 আছে 2 বার। কয়বার আছে, 2 বার। তো 2 বার থেকে আমি একবার নিছি, তাহলে এটা আরেকবার থাকে না। এই দেখো 3a মাইনাস 1/3 আরেকবার লিখছি, +3 বাকি থাকে, ওই যে +3 দিয়ে দিছি। আর এটা তো কমন গেছেই। আশা করি তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পারছো। না বুঝতে পারলে ভিডিওটা আর একটু আগে থেকে তোমরা প্লে করে দেখো, আবার বারবার দেখো, আশা করি বুঝতে পারবা। অঙ্কটা মুখস্থের মতো করে ফেলবা, এটা 100% কমন, ঠিক আছে, এটা পারতেই হবে। সো এই হচ্ছে ব্যাপার। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সহজ করে বোঝানোর জন্য। তো এইভাবে তোমরা একটু বারবার প্র্যাকটিস করবা, বারবার করবা, তাহলেই হবে। তো এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্ক হচ্ছে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে এই যে পুরো রাশিটা লিখে নিছি। তো এইটাকে m4 কিভাবে লেখা যায়, লাস্টেরটাকেও আমরা স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি।
প্লাস 2ab লিখতে পারি। তাহলে দেখো এইখানে কয়টা, দুইটা আছে, কয়টা, একটা, ওই যে আগের অঙ্কের মতো একটা বিয়োগ দিব। তাহলে এই পুরাটাকে লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস ওই এম এন এর উপরে কি দেওয়া যায়, হোল স্কয়ার দেওয়া যায়। তাহলে এটা হইছে এ, এটা হইছে বি, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, তার মানে একবার প্লাস হবে এম এন, একবার হবে মাইনাস এম এন। ওই দেখো অঙ্ক শেষ। তাহলে এইটাও 2 মার্কের জন্য খুবই সুইটেবল। এরপরে দেখো 16 নাম্বার হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এইটা কি, তো আমরা উৎপাদকে বিশ্লেষণের নিয়ম জানি, প্রথমটাকে ফ্রি করতে হবে। এই 16 গিয়ে গুণ হবে 15-র সাথে। তাহলে 16 গিয়ে যদি 15-র সাথে গুণ হয় কত হয়, দেখো আমরা যদি ক্যালকুলেটরে চাপি, 16 গুণ হচ্ছে 15, কত হয়, 240। তার মানে গুণ করে পাইতে হবে 240, গুণ করে কত পাইতে হবে, 240, আর যোগ বিয়োগ করে পাইতে হবে -46। এখন এত বড়টা যদি তোমরা মুখে মুখে না করতে পারো, তোমরা মুখে করা একটু কষ্ট, তো এটার জন্য ক্যালকুলেটরের ব্যবহার আছে। তো ক্যালকুলেটরে কিভাবে এই বড় উৎপাদক গুলা করতে হয় তার উপরে আমার একটা ডেডিকেটেড ভিডিও করা আছে। 2 টাইপের উৎপাদক ওইখানে বোঝানো হয়েছে। তোমরা চাইলে আমার চ্যানেলের মধ্যে ভিডিও সেকশনে গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারো, একদম ক্লিয়ার হয়ে যাবে। যত বড়ই উৎপাদকের বিশ্লেষণ আসুক না কেন তোমরা পারবা। তো -40 আর 6 গুণ করলে হয় হচ্ছে 240। তো এই দুইটা গুণ যোগ বিয়োগ করলে আবার এটা পাওয়া যায়। তো এই দুইটা থেকে 8x কমন গেলে এইটা থাকে, -3 কমন নিলে এইটা থাকে। তো এই দুইটা থেকে একটা যাবে, বাকিগুলো একটা ব্র্যাকেটে যাবে। আমি আর এই ব্যাখ্যায় গেলাম না, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা জানলাম তোমরা যে ত্রিকোণমিতির আরো সরি বীজগাণিতিক রাশির আরো কিছু তোমাদের অঙ্ক আছে। সেটা হচ্ছে তোমাদের আহ কি বলে 3.1 2 3 4 5 শেষের দিকে যে চ্যাপ্টার গুলা, ওইখানে কিন্তু তোমার চক্রবৃদ্ধি, মূলধন, মুনাফা, এই টাইপের অঙ্কগুলো আছে। তো ওইখান থেকেও একটা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে শর্ট কোশ্চেন, ওইখান থেকে সৃজনশীল আসবে না। তবে আমি এখানে 2 3টা অঙ্ক রাখছি, আসলে এর মধ্যে থেকে আসবে, এর বাইরে থেকে কোনো অঙ্ক আসবে না। তো এই 2 3টা অঙ্ক একটু বোঝার চেষ্টা করো, কপাল ভালো থাকলে হুবহু কমন পড়বে এখান থেকে। তো আর একটা কথা আমি ভিডিওর মাঝখানে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এসএসসি 26 27 ব্যাচ তোমরা যারা ভিডিওটা দেখতেছো, তোমরা আমার সাথেই তোমাদের এসএসসি এর পূর্ণাঙ্গ প্রিপারেশনটা নিতে পারো, বোথ জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে আমার যে ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মেহেদি, তুমি যদি টিকটকে ভিডিওটা দেখে থাকো, সেইখানেও আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ মেহেদি, ইউটিউবেও আমার চ্যানেলের নাম স্টাডি উইথ মেহেদি। তোমাকে কি করতে হবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো টিকটকে তুমি ভিডিওটা দেখে থাকলে টিকটকের বায়োতে যাবা, বায়োতে দেখবে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, ওইটাতে ক্লিক করে তুমি আমার ইউটিউব চ্যানেলে সরাসরি যেতে পারবা এবং সাবস্ক্রাইব করে রাখবা। এবং আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট যে সেকশন আছে সেইখানে তুমি দেখবা এসএসসি 26 নামে একটা তোমার একটা ফাইল আছে, একটা ফোল্ডার করা আছে, ওইটার মধ্যে সব ভিডিও তুমি পেয়ে যাবা। তুমি এসএসসি 26 হও 27 হও, ডাজেন্ট ম্যাটার, তুমি 19-এর হলেই ওই ভিডিওগুলো তোমার জন্য। ওইখানে ডেডিকেটেড ভিডিও আছে তোমার পরিসংখ্যানের উপর 2টা ভিডিও, ওই 2টা ভিডিও দেখলে তুমি 25 মার্ক কমন পাবা। পুরো ভিডিওটা দেখে ফেলো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সিকিউ, এমসিকিউ এবং পরীক্ষায় কমন আসার উপযোগী সৃজনশীল সেখানে সমাধান করানো হয়েছে। এলোমেলো কোনো প্রশ্ন নাই, বুলেট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। সো ওই প্রশ্নগুলা তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, ইনশাল্লাহ অনেক কাজে দিবে। এবং আমি এটা 100% তোমাদের কথা দিতে পারি, ওই নিয়মের বাইরে থেকে তোমাদের কোনো প্রশ্ন হবে না। সো ভিডিওগুলো দেখো, এসএসসি 26 যে প্লেলিস্ট আছে সেটা তোমরা শেষ করে ফেলো, এবং ভিডিও দেখার পরে তোমার যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তুমি কমেন্টে জানাও, কিছু না শিখতে পারলে সেইটাও জানাও। তো এই হচ্ছে তোমাদের উদ্দেশ্য বলা ছিল, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমি শুধুমাত্র ইউটিউবে রেগুলার। তো এইবার দেখো আমাদের হচ্ছে কি বলে যে 18 নম্বর যে অঙ্ক, বার্ষিক শতকরা 8 টাকা হারে চক্রবৃদ্ধি মুনাফায় 12,000 টাকায় 5 বছরের সবৃদ্ধি মূলধন নির্ণয় করো। দেখো সহজভাবে বুঝতে হবে আগে,
এই যে বড় অ্যামাউন্টের যে টাকা, এটা সবসময় মূলধন হয়ে থাকে। মূলধনকে ইংরেজিতে বলে পি, মানে প্রিন্সিপাল। এটার পুনরূপ হচ্ছে প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল হচ্ছে কত দেখো তো, ও সরি, এখানে সবচেয়ে বড় অ্যামাউন্ট হচ্ছে 12,000, দেখো তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল। তো পি এর মান হচ্ছে 12,000 টাকা। এবার বলছে বার্ষিক শতকরা 8 টাকা হারে। এই যে হার আছে না, হার মানে ওইটা আর, ওইটা আর এর মান, তার মানে আর এর মান হচ্ছে 8%। পার্সেন্ট কেন, শতকরা, শতকরা মানে কি পার্সেন্ট। তো আর এর মান দেখো 8%, 8% কে লেখা যায় 8/100, ওই যে উপরে হবে 8%-এর কারণে নিচে 100। তো এটাকে ক্যালকুলেশন করলে হবে 0.08। আর সময়, এই যে 5 বছর, সময়কে বলা হয় এন। এই দেখো এন সমান 5। তো এইবার সূত্র, স্ববৃদ্ধি মূলধন চাইছে বা চক্রবৃদ্ধি মূলধন, একই কথা। তো স্ববৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ তো পি এর মান জানি 1 আর এর মানও জানি, এন এর মানও জানি, ক্যালকুলেশন করবা যা আসবে তাই। কনাম 2 মার্কের জন্য খুবই সুন্দর অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইবার দেখো, এইবার হচ্ছে 19 নাম্বার, বার্ষিক শতকরা 5 টাকা হার মুনাফায় 12,000 টাকায় 4 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত, খেয়াল করো। এখানে কিন্তু মূলধন চাই নাই, মুনাফা চাইছে, সামান্য একটু কাজ বেশি। তো যা যা দেওয়া আছে ওইটা আগে লিখি। ওই দেখো বড় অ্যামাউন্ট 12,000, এটা পি এর মান, আর এর মান 5%, মানে 5/100, ক্যালকুলেশন করলে এটা হয়। এন এর মান হচ্ছে 4, এই যে বছর মানে 4 গেল। এখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে এই যে যে সূত্রটা আমরা পাইলাম, মান বসে আমরা ক্যালকুলেশন করব। মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে এই টাকা হয়। এইখানে একটা জিনিস ভুল লিখছে, এখানে চক্রবৃদ্ধি মুনাফা না, এটা চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে, এটা ভুল লিখছে, এখানে হবে চক্রবৃদ্ধি মূলধন। তো এইবার আমরা কি করব, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলবো, এটা আমাদের বেশি কাজ। তো মুনাফা কি, ওই যে তুমি যে টাকাটা বের করছো, এখন যে বড় অ্যামাউন্টের টাকাটা বের হয়েছে এর সাথে মূলধনটা বিয়োগ দিবা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে গেছে, শেষ। খুবই সুন্দর একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো। চক্রবৃদ্ধি মূলধন আসতে পারে, মুনাফা আসতে পারে, আশা করি তোমরা পারবা। তো এইবার দেখো যে কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসি সমান 7 সেন্টিমিটার এবং একটি বাহু দেওয়া 4 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দুই বাহুর যদি মান দেওয়া থাকে তৃতীয় বাহু বের করা কোনো ব্যাপার না। তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজের মান দেওয়া আর হচ্ছে কিসের মান দেওয়া, ভূমির মান দেওয়া, এখান থেকে আমি লম্বের মান অপর বাহুর মানটা বের করে নিব। তাহলে এখানে ক্যালকুলেশন এগুলা তোমরা বুঝো, আগে পরে করার পরে তুমি এখানে অ্যান্সার হবে এই যে 5.74, শেষ অঙ্ক, একদম বাচ্চাদের অঙ্ক যেটা। এরপরে দেখো কি বলে 21 নাম্বার অঙ্ক, একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন, 5টি উপাত্তের প্রয়োজন। এটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন 5টা দরকার লিখে দিছি, স্ক্রিনশট দিয়ে নাও অথবা লিখে নাও। এই দেখো প্রশ্ন সহ উত্তর আসতে পারে। এবার আসো যে কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ 300 সেন্টিমিটার হলে ওই বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত। আচ্ছা আমি আর একটা জিনিস তোমাদের একটু দেখাইতে চাই, জাস্ট এটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথ বই। আমি যদি এইখানে এই দেখো, আমি আসলে তৃতীয় অধ্যায়ের যখন অঙ্কগুলো বুঝাচ্ছিলাম তোমাদের তখনই আসলে এটা মাথায় আসছে। তো আমি জাস্ট এক নজর একটু দেখাই দিই তোমাদের। এই দেখো এইখানে যে অঙ্কগুলো আছে, এই যে এই অঙ্কটা বিশেষ করে যে সরল করতে বসে, দেখো হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার, এখানে এটা, এখানে এটা, এই অঙ্কটাও 2 মার্কের জন্য আসতে পারে। দেখো 5x + 7y + 3z, 5x + 7y + 3z, দেখো তো সেম না। তাহলে এই সেম জিনিসটাকে, মানে দুইটা জিনিসকে তুমি কিছু একটা ধরে নাও, যেহেতু এক্স ওয়াই আছে তুমি এ ধরো, এই দেখো এটাকে এ ধরছি, আর বাকি রইলো কি এইটা আর এইটা, দেখো এই দুইটাও সেম, চিহ্ন টিহ্ন সব সেম, চিহ্ন সেম হইতে হবে। তো দেখো এইটাও সেম, তাহলে এটাকে আমি কি ধরছি, বি। তাহলে এইগুলা ধরার পরে দেখো তো সমীকরণটা কি দাঁড়ায়, a² + 2, এটাকে ধরছিলা এ, এটাকে ধরছিলা বি, 2ab + b², এই দেখো a² + 2b + b², এটার সূত্র কি, a + b²। এখন এর মানটা বসাবা, প্লাস এই যে বি এর মানটা যা ধরছিলা এখানে বসাই দিবা, বাইরে কি হোল স্কয়ার, যোগ বিয়োগ করবা, কাটাকাটি করবা, এরপরে ক্যালকুলেশন করে 144, 12 উপর স্কয়ার মানে 144, আর এক্স এর উপর স্কয়ার মানে x²।
তাহলে এইটাও কিন্তু ক নাম্বার মানে 2 মার্কের জন্য তোমাদের আসতে পারে। আবার একটা অঙ্ক আসতে পারে, এই যে এইটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এ বি এর সূত্র কি আমরা জানি, এটাকে এ ধরে নিছি, এটাকে বি ধরে নিছি। এটাকে সূত্র এই যে বর্গের বিয়োগফল রূপে মানে অবশ্যই দুইটা ব্র্যাকেট থাকতে হবে, উপর স্কয়ার থাকতে হবে। তাহলে এইটাও বর্গ হইল, এটাও বর্গের, দুইটি বর্গের এই যে বিয়োগফল রূপে মাইনাস রূপে প্রকাশ হয়ে গেল। দেখছো, এই অঙ্কগুলাও কিন্তু তোমাদের কি বলে শর্ট কোশ্চেনে কিন্তু অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে। আরো কিছু অঙ্ক যদি তোমাদের দেখাই, এই যে উৎপাদকের বিশ্লেষণ এইখান থেকে আছে, চেষ্টা করতে হবে উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কগুলা, এই যে এই অঙ্ক, এই যে এই নিয়মের যতগুলো অঙ্ক আছে, উদাহরণ হোক, এই দেখো অধ্যায়ে অধ্যায়ে দেখো যে অঙ্কগুলো আছে, তোমাদের চেষ্টা করতে হবে এই সবগুলো অঙ্ক সম্পর্কে ধারণা থাকার। তো কিছু কিছু অঙ্ক দেখলেই তুমি বুঝতে পারবা যেগুলো তোমাদের স্কিপ করতে হবে, যেমন এইগুলোর দরকার নাই, এইগুলোর দরকার নাই, হ্যাঁ এইগুলোর দরকার নাই। যেগুলা মনে করো, এই যে দেখো, এই যে আমি যে অঙ্কটা করাইলাম ওই অঙ্কটা, ঠিক আছে, যেটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে 9 ছিল, এখানে 4 আছে, তাহলে 2a স্কয়ার হবে, এখানে 1/2 স্কয়ার হবে, 2ab হবে। দেখছো, এরপর এখান থেকে 2 কমন যাবে। সো আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছো, যেগুলা ইম্পর্টেন্ট। এর পরেও কিন্তু আরো অঙ্ক আছে, এইগুলা তোমরা একটু একটু করার চেষ্টা করবা। উৎপাদকের বিশ্লেষণ যে কোনো একটা হুবহু এক জায়গা থেকে, এক চিপা চাপা থেকে উঠাই দিতে পারো। তো এইবার চলো আমরা 22 নাম্বারটা দেখব। বলছে বৃত্তের ব্যাসার্ধ 300 সেন্টিমিটার হলে ওই বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে আমরা জানি বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা, মানে বৃত্তের ব্যাস যা হবে বৃহত্তম জ্যাও তাই হবে। এটা এমসিকিউতে আসতে পারে, বৃত্তের বৃহত্তম জ্যাই হলো এর ব্যাস, বা বৃত্তের ব্যাসই হলো এর বৃহত্তম জ্যা। তার মানে আমি যদি ব্যাস বের করতে পারি, বৃহত্তম জ্যা বের হয়ে যাবে, বৃহত্তম জ্যা বের করলে ওইটাই ব্যাস। তাহলে আমরা জানি বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসের সূত্র হলো ব্যাসার্ধ গুণ 2, ব্যাসার্ধ দেওয়া তার সাথে 2 গুণ, শেষ অঙ্ক, পারফেক্ট। তাহলে সেন্টিমিটার ছিল, আমাকে অ্যান্সারে বলছিল কত, কত দৈর্ঘ্য কত মিটার, তাহলে ওই 600 কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়, মিটারে চলে যায়, শেষ। তো এবার দেখো প্রশ্ন কি বলছে, দুইটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 ও 8 একক, বৃত্ত দুইটির ব্যাসার্ধের অন্তর কত। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হবে 2 দিয়ে ভাগ, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে 2 দিয়ে ভাগ, বৃত্ত দুইটির ব্যাসার্ধের অন্তর মানে বিয়োগফল, 5 থেকে 4 বিয়োগ দিলে 1, শেষ। এরপরে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে ছিল ব্যাস, ব্যাস থাকলেই ব্যাসার্ধে নিতে হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, পাই এর মান 3.1416, আর এর মান 2 বের করছি স্কয়ার, ক্যালকুলেশন করলে কত হয়, এইটা হয়। এরপরে 25 নাম্বার দেখো, 25 নাম্বার বলছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল কত। ওই যে ব্যাস ছিল, ব্যাসার্ধ বের করছি, বৃত্তের পরিধি কত, 2 পাই আর, 2 পাই আর, ক্যালকুলেশন করলে যা হয়। এরপরে 26 নাম্বার, ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের মধ্যে পার্থক্য, পার্থক্যটা দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, শেষ। এরপরে 27 নাম্বার, ত্রিকোণমিতি শুরু এখান থেকে। কোসেক থিটার মান এবি হলে ট্যান থিটা এর মান কত। তো আমরা যদি কোসেক থিটাকে একটা চিত্র কল্পনা করি, কোসেক থিটা এ বাই বি, তাহলে কোসেক থিটা মানে আমরা জানি কি বলতো, কোসেক থিটা মানে আমরা জানি হচ্ছে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান এ আর লম্বের মান হচ্ছে বি। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে ভূমির মানটা আমরা বের করব, ভূমির মানটা বের করলে এরকম হয়, তাহলে ট্যান থিটার মান আমরা বসাইতে পারি এইটা। এরপরে দেখো 28 নাম্বার, 3 কোসেক এ মাইন ইন্টু কজ এ ইকুয়াল 5 হলে সাইন এ এর মান কত, সাইন এ এর মান কত। তো যা দেওয়া আছে আমরা লিখছি, 3টাকে এই পাশে ভাগ দিলে ভাগ 3, কোসেককে ভাঙায় 1 বাই সাইন লেখা যায়, কস ঠিক রাখছি, লস কি বলে গুণ করে দাও, কজ এ হবে উপরে, সাইনে নিচে হবে, 5/3, কজে বাই সাইনে মানে কটে, কটের মানটা বের হয়ে গেল 5/3, ঠিক আছে। তো আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো অতিভুজের মানটা এখান থেকে বের হইলো কত, √34,
এখন সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান হচ্ছে 3 আর অতিভুজের মান হচ্ছে √34। শেষ। 29 নাম্বার, দেখাও যে cos স্কয়ার থিটা রুট ওভার sec স্কয়ার মাইনাস থিটা ইকুয়াল এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীলের ক নাম্বার এবং শর্ট কোশ্চেনের জন্য। cos স্কয়ার ঠিক রাখবো, sec স্কয়ার মাইনাস 1 মানে লেখা যায় tan স্কয়ার থিটা রুট। cos স্কয়ার থিটা ঠিক রাখবো, এই স্কয়ার আর রুটে কাটা কত থাকে, tan থিটা থাকে। cos স্কয়ার থিটাকে ঠিক রাখলাম, tan কে ভাঙে sin বাই cos লেখা যায়। এই cos এর সাথে একটা cos কাটা যাবে, তাহলে এইখানে একটা cos থাকে, তাহলে এইখানে একটা cos থাকবে, এখানে একটা sin থাকবে, তাহলে ওই যে sin ইনটু cos আগে পরে করতে হবে। শেষ। রাইট হ্যান্ড সাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোসেক এ প্লাস কট এ আছে এ বি, আর কোসেক এ মাইনাস কট এ আছে 1 মাইনাস বি বাই এ, হলে বি এর মান বের করতে বলছে তোমাকে। তোমাকে কি বের করতে বলছে, বি এর মান বের করতে বলছে। তাহলে এটাকে 1 ধরছি, এটাকে 2, 1 গুণ 2 করো। কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে দেখো এ এ কাটা যাবে, 1 মাইনাস বি উপরে এ নিচে, তাহলে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে মানে হচ্ছে 1। সূত্র এখানে কোনাকুনি গুণ করলে দেখো বি এর মান বের করা যায়, বি এর মান হবে হাফ। শেষ। এরপরে দেখো সেকে মাইনাস 10 এর মান এত হলে সেকে প্লাস 10 এর মান কত। এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক নাম্বারেও আসে, কত জায়গায় আসছে তার হিসাব নাই। তো আমরা এই সকল ক্ষেত্রে সহজভাবে জানি, এরকম প্লাসের মান যদি দেওয়া থাকে মাইনাসের মান বের করতে বলতে পারে, মাইনাসের মান থাকে প্লাসের মান বের করতে বলতে পারে। তো যা দেওয়া থাকে আর যার মান বের করতে বলে সেটা হয় উল্টা। তার মানে মাইনাসের মান এত দেওয়া, প্লাসের মান বের করতে বলছে, অ্যান্সার হবে এটার উল্টা, তার মানে 11/7। এই দেখো 11/7 হবে, কিন্তু এটা তো আমি ডিরেক্ট করতে পারবো না, এমসিকিউ হলে চোখ বন্ধ করে দাগাইতে পারি, কিন্তু এখানে তো করবো না, এখানে আমাকে প্রসেস মেনটেন করতে হবে। তো আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b 1। sec a প্লাস tan a, sec a মাইনাস tan এর মান কত দেওয়া, 7/11 দেওয়া, ইকুয়াল কত দেওয়া, 1 দেওয়া। তো 7/11 গুণ আছে, এই পাশে গেলে গুণ দিয়ে উল্টাই যাবে, তাহলে 11 যাবে উপরে, 7 যাবে নিচে, প্লাসের মান বের হয়ে গেছে। এরপরে 32 নাম্বার আমাকে বলছে যে sec থিটা প্লাস কত, এটা হলে cos থিটার মান কত। cos থিটার মানটা আমাকে বের করতে হবে। প্রদত্ত রাশি আমি লিখছি, sec কে ভাঙে 1/cos লেখা যায়, এটাকে ঠিক করছি। টার্গেট একই চেহারা করা, দেখো এখানেও cos এখানেও cos, একই চেহারা হয়ে গেল। তাহলে আমি লসাগু করব cos থিটা, cos cos ভাগ গেলে 1, একের সাথে 1 গুণ দিলে 1 হয়, যোগ, আর cos এর সাথে ডিরেক্ট এটা গুণ যাবে, cos স্কয়ার থিটা হবে, ইকুয়াল কত হবে, 2 হবে। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে দেখো 1 প্লাস cos স্কয়ার থিটা হয় আর 2 cos থিটা হয়। এইবার সব এক পাশে আনছি, তাহলে সূত্র কি হয় দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দিলেও যা না দিলেও তাই। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। এই দেখো a মাইনাস b হোল স্কয়ার, স্কয়ার এই পাশে গেলে 0 এর উপর স্কয়ার মানে 0ই, তাহলে cos থিটা মাইনাস 1 থাকে, cos থিটা ইকুয়াল কত হয়ে যায়, -1 হয়ে যায় +1। এখন বলতে পারতো থিটার মান কত, তাহলে থিটার মান এখান থেকে cos এর মান যা এটা হয়ে বের করে নিতাম। তো আরো 1-2 ভাবে থাকতে পারে। তো এরপরে দেখো 33 নাম্বার, 33 নাম্বার হচ্ছে এই বলছে এর মান এটা, বি এর মান এটা হলে দেখাও যে a বাই বি মাইনাস বি বাই এ ইকুয়াল এটা। তো লেফট হ্যান্ড সাইড আমি লিখছি, এর মান বির মান বসাইছি, লসাগু নিছি, tan sec দুইটাই যাবে, তাহলে লসাগু করলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থাকে। আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে হলো 1, নিচে এটা। তো এরপরের লাইনে এই 1 এর সাথে tan আলাদা করব, 1 এর সাথে sec আলাদা করব। এই দেখো 1 এর সাথে tan, sec এর সাথে আলাদা, তাহলে 1/tan মানে লেখা যায় sin বাই cos ইনটু 1/sec, ঠিক রাখলাম। গুণ দিয়ে উল্টাই দিলে sin যাবে উপরে, cos যাবে উপরে, sin যাবে নিচে, আর এখানে 1/sec রে লিখলাম cos থিটা। তো cos বাই sin মানে লেখা যায় cot থিটা, আর এটাকে cos, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তো এরপরে দেখো tan এর মানে এটা দেওয়া হলে cot a প্লাস tan a কত। দেখো অঙ্কটা কত সহজ, অনেকেই হয়তো মাথা নষ্ট হয়ে যাবে যে tan এর মান কেমনে বের করব আর cot এর মান কেমনে বের করব। দেখো tan এর মান যদি a বাই b হয়, তা আমরা জানি tan এর বিপরীত হলো cot, তার মানে tan এর মান যদি a বাই b হয়, cot এর মান হবে tan এর বিপরীত, তার মানে b বাই a। তাহলে আমি দেখো cot এর মান লিখছি b বাই a, তাহলে এখন আমি প্রদত্ত রাশি লিখবো, এই cot a প্লাস tan a লিখছি,
তো কটের মান আর টেনের মান বসাই দিছি, লসাগু করছি, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab হয় শেষ অঙ্ক। এরপরে দেখো কোসেক থিটা সমান √2 হলে কস থিটার মান কত? কোসেক থিটা ইকুয়াল √2 লিখছি, 1 বাই সাইন থিটা ইকুয়াল √2। কোসেককে ভাঙে লেখা যায় 1 বাই সাইন থিটা ইকুয়াল √2। এরপরে উভয় পক্ষকে বর্গ করব, সাইন স্কয়ার এখানে 1 বাই √2 স্কয়ার, সাইন স্কয়ার রুট স্কয়ারে কাটা গিয়ে 2 থাকে। এরপরে সাইন স্কয়ারকে ভেঙে আমরা জানি লেখা যায় 1 মাইনাস কজ স্কয়ার থিটা ইকুয়াল কত হবে? হাফ। তো মাইনাস কজ স্কয়ারকে বাম পাশে রাখলাম, প্লাস 1 মাইনাস 1 হয়ে গেল। মাইনাস কজ স্কয়ার ঠিক রাখবো, লসাগু করব। মাইনাস কজ স্কয়ার ঠিক রাখছি, ক্যালকুলেশন করলে এইটা হয়। তো দুই পাশ থেকে মাইনাস বাদ ফালাইছি, তাহলে cos থিটা ইকুয়াল কত হয়? হাফ হয়। cos থিটা ইকুয়াল রুটটা আলাদা করে দিছি, তাহলে 1 বাই √2 হয় শেষ। তো আশা করি তোমরা এগুলা সবই বুঝতে পারতেছো। কারো কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে 36 নাম্বার দেখো, সাইন থিটার মান √2 বাই 2 হলে sec থিটা মাইনাস tan থিটা কত? sec থিটা মাইনাস tan থিটা কত? তাহলে সাইন থিটার মানটা আমরা লিখছি। তো আমরা দেখো থিটার মানটা বের করতে পারলে এখানে থিটার মান বসাবো, এনে থিটার মান বসাবো, অঙ্ক শেষ। তো সাইন √3 বাই 2 এর মান কত? সাইন 60 ডিগ্রি আমরা জানি। তো থিটার মান কত হইলো? 60 বের করে নিছি। প্রদত্ত রাশি লিখছি, sec থিটা মাইনাস tan থিটা, 60 60, এটার মান 2, এটার মান √3, কিছুই করা যায় না, এইটাই आंसर। এরপরে দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে sec থিটা ইকুয়াল হোয়াট? এখন অনেকেই বুঝবে না, বুঝে না। এটা কিন্তু ঢাকা বোর্ড 24-এর ক নাম্বারে কিন্তু এরকম একটা অঙ্ক আসছিল, তোমরা বই বের করে দেখতে পারো। তো cot 90 ডিগ্রি মাইনাস থিটা এইটারে কেমনে কি করব? cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো tan থিটা। কিভাবে জানো? তোমরা যারা জানো না তোমাদের জন্য আমি দেখাই দিতেছি জিনিসটা কোথায় আছে। এই দেখো, ত্রিকোণমিতি চ্যাপ্টারে যাও। পৃষ্ঠা হচ্ছে 188। তো এই বইটা একটু আগের, তোমাদের সাথে মিলে কিনা জানি না। মানে এই দেখো অধ্যায়টা শেষ হয়েছে এইখানে, এই যে সৃজনশীল 9.1-এর। এরপরে 1-2 পৃষ্ঠা উল্টাবা, দেখবা এই যে এইরকম কিছু বিষয় আছে। এই যে দেখো, এই যে এই জিনিসগুলা, এইটা মুখস্থ রাখতে হবে। এইখান থেকে এমসিকিউ আসবে, সৃজনশীলও আসবে। মানে ব্যাপারটা কি জানো? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হইলো কস থিটা, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো সাইন থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কট, এইটা মানে এইটা, এটা মানে এইটা, এটা মানে এইটা। তো আমাদের কাছে কি ছিল? কট 90 ডিগ্রি মাইনাস থিটা। এই দেখো cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? tan থিটা। তার মানে এইটার বদলে আমি এটা লিখতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এই জিনিসটা তোমরা মুখস্থ রাখবা। তো tan থিটা আমি লিখছি, এখানে যা আছে লিখছি। উভয় পক্ষকে বর্গ করছি। tan স্কয়ার কে লেখা যায় sec স্কয়ার মাইনাস 1 লিখছি। তো মাইনাস 1 এই পাশে দিলে প্লাস 1, এই পাশে লসাগু করলাম, তো রুট দিলাম, তাহলে এরকম হইলো sec থিটার মানটা বের হয়ে গেল। ওই যে sec থিটার মান বের করতে বসে, শেষ, পারফেক্ট। 2 মার্কের জন্য পারফেক্ট। এরপরে বলছে tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল 0 হলে থিটা এর মান নির্ণয় করো। তো যা দেওয়া আছে লিখছি, tan কে ভাঙে লেখা যায় sin বাই cos, sec কে লেখা যায় 1 বাই cos, লসাগু করলাম cos থিটা, এখানে 1 sin cos cos গেলে sin থিটা থাকে, এখানে cos cos গেলে 1 থাকে। তো কোনাকুনি গুণ করো, sin থিটা মাইনাস 1 আর এখানে sin থিটা ইকুয়াল 1। sin 1 এর মান হচ্ছে 90 ডিগ্রি, থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এই যে থিটার মান বের করতে বলছে, পারফেক্ট। 2 মার্কের জন্য পারফেক্ট। তো এবার আমরা বীজগাণিতিক অনুপাত সমানুপাতে চলে আসছি। মানে তোমাদের বীজগাণিতিক অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টার। এইবার দেখো 39 নাম্বার। এইখানে হচ্ছে বলছে, এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটি সংখ্যার অনুপাত 5:3, এদের লসাগু এত হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। ধরে নিব প্রথম সংখ্যা 5x, পরের সংখ্যা 3x, x আর x যোগ হবে 5x 3x। সংখ্যা দুইটির লসাগু আমাকে বলো, লসাগু মানে কি?
লসাগু মানে কমনও যাবে আনকমনও যাবে। এখন এই দুইটার মধ্যে কমন আছে কি বলতো? কমন আছে হচ্ছে এক্স, আর আনকমন কি আছে 5 আর 3, তার মানে 15x। ঠিক আছে, এই দেখো 15x হচ্ছে সংখ্যা দুইটার লসাগু। ওকে, এইবার শর্ত মতে এই যে সংখ্যা দুইটার লসাগু কত দেওয়া, 135 দেওয়া, তাহলে লসাগু হইছে কত 15, এটার মান কত 135। তো এইখান থেকে এক্স এর মানটা বের করে নিব, 9 হয়। সংখ্যা দুইটি বের করতে বলছে, প্রথম সংখ্যা 5x ধরছিলাম, এক্স এর জায়গায় 9 বসালে 5 নং 45, এক্স এর জায়গায় 3 বসালে 3 নং 27, শেষ। এবার এবিসি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এটা সমান এইটা। তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি মানে এ বাই বি, বি বাই সি লেখা যায়, কোনাকুনি গুণ করলে বি স্কয়ার সমান এসি হয়। লেফট হ্যান্ড সাইডে এইটা আছে, তো বি স্কয়ারের জায়গায় আমি এসি লিখতে পারি, সি স্কয়ার ঠিক রাখবো, কাটাকাটি করলে এ বাই সি। রাইট হ্যান্ড সাইড দেখো এইটা আছে লিখছি, এটাকে লেখা যায় এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, এটাকে লেখা যায় বি স্কয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কয়ার, এই প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এখানে সি স্কয়ারের জায়গায় এসি না, এখানে প্রথমে উপর থেকে এ কমন যায়, কমন গেলে এটা থাকে, সি কমন যায় নিচে এটা থাকে, তাহলে এইটা এটা পুরাটা সেম জিনিস কাটা যায়, এ বাই সি হবে आंसर, শেষ। আসলে দেখো আমি ভিডিও করতেছি অলমোস্ট 56 মিনিট। তো আমি কিন্তু আসলে বসে নাই, আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি পুরো সময়টা, এবং ননস্টপ কথা বলতেছি, কোনো কাট নাই ভিডিওতে, ননস্টপ কথা বলতেছি, ঘরের ফ্যানও বন্ধ। তো তোমাদের জন্যই কষ্ট করার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। ভিডিওর মাঝখানে একটু আমার যদি কোথাও ভুল হতে পারে, যদি ভুল হয়ে থাকে তোমরা এটা কনসিডার করবা, এবং ভুলটা তোমরা কমেন্টেও জানাতে পারো, যে কোনো জায়গায় যদি মিস হয়ে থাকে এটা আমাকে জানাতে পারো। আসলে কাট করে ভিডিও করার মতো সময় বা এডিট করার মতো সময় আমার নাই। আহ, তোমাদের এখানে ইউটিউবে ভিডিও বানানোর পাশাপাশিও আসলে সারাদিন টিউশনই থাকে, বাসার কাজ থাকে, প্রতিদিন 5-6 বাড়িতে পড়াইতে হয়, মানে সারাদিনই কথা বলতে হয়, তারপরে এখন আবার রাত্রে ভিডিও করতেছি, প্রায় 1টার উপরে বাজে। সো একটা না, 2টা 11 বাজে এখন। ঠিক আছে, তো আসলে বুঝতেই পারতেছো যে মাথার কন্ডিশন কেমন হইতে পারে আমার। তো কথা যে বলতে পারতেছি এইটাই অনেক, প্রচন্ড গরম। তো এইটাই বলতে চাইছি যে একটু ভুল হইলে তোমরা ওইটা একটু কনসিডার করবা, আশা করি। চেষ্টা করতেছি যতটুকু ভুল ইগনোর করা যায়। ঠিক আছে, তো আহ এরপরে 41 দেখো, 41 হচ্ছে এইটাকে সমাধান করতে বলছে। তো আমরা পুরো অঙ্কটা লিখছি, এটা লিখছি আমরা, এটাকে লিখবো। এরপরে যোজন বিয়োজন করে দিছি দুই পাশে, যোজন বিয়োজন তোমরা জানো, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। এবার বিয়োজন যোজন করলে উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা। তো এখানে ক্যালকুলেশন করলে দেখো মাইনাস এক্স এটা কাটা যায়, রুট এক্স কাটা যায়, নিচে এটা থাকে, তো নিচ থেকে মাইনাস মাইনাস বাদ, তাহলে এই দুই দুই বাদ, তাহলে কত থাকে 1/√x, আর এই পাশে থাকে 1/3। মনে রাখবা রুট নিয়ে কখনো অঙ্ক করা যায় না, রুট বাদ ফালাইতে হবে, রুট বাদ ফালানোর একটাই উপায় স্কয়ার করা, বর্গ করা। তো বর্গ করে দিছি, বর্গ করলে রুটটা বাদ যাবে, তাহলে 1/x থাকবে, আর এই পাশে 1/9, কোনাকুনি গুণ করো, কত হবে x = 9। পারফেক্ট, 2 মার্কের জন্য পারফেক্ট, সুন্দর অঙ্ক। এরপরে দেখো এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 42 নাম্বার, এটা সমান এটা হলে এক্স ও ওয়াই এর অনুপাত কত। অনুপাত মানে কিন্তু এইটা, এই যে x:y এরকম অনুপাতে দেখাইতে হবে। তো যা দেওয়া আছে লিখছি, কোনাকুনি গুণ করে দিছি, এক্স এর গুলাকে এক পাশে, ওয়াই এর গুলাকে এক পাশে নিছি, ক্যালকুলেশন করলে এইটা হয়। এক্স এর নিচে ওয়াইটাকে নিয়ে আসছি, 4 ছিল 4টাকে রাখছি, 9টাকে এই পাশে নিয়ে গেছি, যেহেতু আমার এক্স আর ওয়াই আনতে হবে। তাহলে এটাকে ভগ্নাংশ থাকলে অনুপাত দেওয়া যায়, 4 কত হবে এখানে 9 হবে, শেষ। কেবল 42টা, এখনো 67টা মোট। ও মাই গড, আমি ভাবছিলাম হয়তো 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ দিতে পারবো, সেটা আর হইতেছে না। আসলে বুঝাইতে গেলে কোন দিক দিয়ে সময় যায়, কম কথা বললে আসলে বুঝতেও পারবে না অনেকে, সো দেরি হচ্ছে আর কি। যাই হোক, এরপর একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে এতটা দেওয়া আছে।
এর ক্ষেত্রফল নির্ণয় করো। 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলতো? √s * s - a * b * s - c। তো এর জন্য আমার s এর মান লাগবে। s হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কিভাবে বের করে? অর্ধপরিসীমা বের করার নিয়ম হচ্ছে বাহুগুলো যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ পরিসীমার বের করে 2 দিয়ে ভাগ। এখন মনে রাখবা, তোমাদের জন্য সহজ করে বলি, কোনো কিছুর পরিসীমা বের করা, মনে করো ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের 3 বাহুর যোগফল, চতুর্ভুজের পরিসীমা চতুর্ভুজের 4 বাহুর যোগফল, পঞ্চভুজের পরিসীমা পঞ্চভুজের 5 বাহুর যোগফল। সহজ কথা, তাহলে পরিসীমা বের হয়ে যায়, মানে মোট বাহুগুলো যোগ করলেই পরিসীমা বের হয়। এখন অর্ধ পরিসীমা, তার মানে পরিসীমা ভাগ কত দিবা? 2 দিবা। তো এই দেখো সবগুলা যোগ 2, তাহলে কত হয়? 31 হইলো। সূত্র কি? এই যে √s * s - b - c। ক্যালকুলেশন করে তুমি যত দূর যাইতে পারো, এই যে দেখো অ্যান্সার হবে এইটা। ক্যালকুলেশনটা তোমরা দেখে নিবা, আমি প্রসেস বলে দিচ্ছি। এইবার আসো, একটি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য এত এত দেওয়া, তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া, ত্রিভুজটির ক্ষেত্রফল। 2 বাহু আর অন্তর্ভুক্ত কোণ থাকলে সেটা ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ab sin c। তাহলে হাফ ইন্টু ab এর মান এই দুইটা বাহুর মান দেওয়া, sin 30 এর মান 30 মানে হাফ দেওয়া। ক্যালকুলেশন করলে দেখো 63 বর্গ সেন্টিমিটার হয়। ক্ষেত্রফল মানেই বর্গ হবে, ক্ষেত্রফল মানেই বর্গ, সে যে ক্ষেত্রফলই হোক। এবার দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে এত। সন্নিহিত বাহুদ্বয়ের কোণ নির্ণয় করো। সেম এই অঙ্কটাই, এইখানে ক্ষেত্রফল চাইছে, এনে ক্ষেত্রফল দেওয়া, এখানে চাইছে কোণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। একটা অঙ্ক কত ভাবে থাকতে পারে দেখো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ab ইন্টু সাইন সি। তো ক্ষেত্রফলের মান আমার কাছে দেওয়া, এই যে হাফ তো হাফই, এবি এর মানও দেওয়া, সাইন সি যেমনি আছে এমনি রাখছি। এখন তোমার টার্গেট আগে পরে করে ওই খালি সাইন সি এর মানটা বের করা। তাহলে দেখো, আগে পরে করলে এরকম এরকম করতে 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 সাইন সি আসলো, ক্যালকুলেশন করলে √3/2 আসলো। আমরা জানি সাইন √3/2 এর মান কত? 60 ডিগ্রি। তাহলে সি সমান হবে কত? 60। এই যে অন্তর্ভুক্ত কোণ বের হয়ে গেছে। একটা অঙ্ক 3-4 ভাবে থাকতে পারে, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল চাইতে পারে, এখানে অন্তর্ভুক্ত কোণ চাইতে পারে। ক্যালকুলেশন গুলা তোমরা নিজেদের মতো করবা। এরপরে দেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে 3 বাহু সমান তাকে সমবাহু, সমদ্বিবাহু 2 বাহু সমান 1 বাহু অসমান, বিষমবাহু 3 বাহু অসমান তাকে বিষমবাহু বলে। তো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে, পরিসীমা থাকলে আগে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাছাড়া আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 h²। তো এর মান লাগবে। এখন পরিসীমা হলো 12, মানে 3 বাহু যোগ করা 12। তাহলে বাহু কয়টা? 3টা। 3 দিয়ে ভাগ দাও, ওই যে এক বাহুর মান বের হয়ে গেছে। সূত্র কি? √3/4 h²। √3/4 এর মান 4, তার উপর স্কয়ার। √3/4, 4 এর উপর স্কয়ার মানে 16। ক্যালকুলেশন করো, 4 দিয়ে 16 রে কাটলে হয় 4, তার মানে 4√3 করলে যা হয় তাই। এরপরে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 5 হলে এর ক্ষেত্রফল কত? তাহলে এটাতে ঝামেলা নাই, এক বাহুর দৈর্ঘ্য হলো 5 দেওয়া, √3/4 h², √3/5 এর 25, ক্যালকুলেশন করলে এটা হয়, শেষ। 48 দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং ক্ষেত্রফল 48 হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4h² - b²। ক্ষেত্রফল দেওয়া 48, বি এর মান দেওয়া, বেস দেওয়া 16, আর নিচে হইল 4। মনে রাখবা, সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে, এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এর মান চাইছে, এ ইকুয়াল হোয়াট? সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এর মান চাইছে, আর ভূমি চাইলে তোমার কাছে বি এর মান চাইতো। বি মানে বেস, বেস মানে ভূমি। তাহলে দেখো, ক্ষেত্রফল দেওয়া, বি এর মান দেওয়া, 4h² - h²। তো এখানে হয় 4, এই যে 4, এইটাকে ঠিক রাখা হয়েছে, আর এই হচ্ছে তোমার 48টাকে এই পাশে আনা হয়েছে। এখন এইখান থেকে ক্যালকুলেশন করে রুটটাকে বাদ ফেলে, ক্যালকুলেশন মিডল ফ্যাক্ট যাই হোক, যেমনি করে ক্যালকুলেশন করে খালি এর মান বের করবা, শেষ। এই ক্যালকুলেশনে তোমরা দেখতে পারো, সমস্যা নেই। এইবার
49 নাম্বার, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6√2 হলে সেন্টিমিটার হলে এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এত হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা সহজ, একদম সবকিছুর মান দেওয়া, b/4 4 স্কয়ার মাইনাস b স্কয়ার, সব কিছুর মান দেওয়া, বসাইলাম, মান বসাইতে বসাইতে ক্যালকুলেশন করতে করতে 18 বর্গ সেন্টিমিটার বের করে ফেলছি। ক্যালকুলেশন নিজেদের মতো করতে পারো, লাইন কমবে বাড়বে নিজেদের মতো করবা, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যান্সার এখানে আমার যা দেওয়া তাই বের হবে। দেখো এখন একটি সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া এবং 11 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে দুই বাহুর মান একই, তার মানে এ বির মান 11 আর বিসির মান 11, অতিভুজ বের করতে হবে আমাকে। তাই আমরা অতিভুজের সূত্র জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে অতিভুজের মান কত বের হয়েছে? 11√2। তাই পরিসীমা মানে তিন বাহুর যোগফল আমরা জানি, তাহলে এটা যোগ করে দিছি, শেষ। এরপরে দেখো একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য a সমান 6 এবং বাহুর সংখ্যা n সমান 5 ধরে নিছি। সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে n²/4 ইন্টু কট ইন্টু 180 ডিগ্রি বাই n। মুখস্থ রাখবা, প্রত্যেকটা জিনিসের মান বসাইছি। তাহলে 180 এখানে হয়েছে, এখানে হয় 45, এখানে হয় কট, এখানে হয় 36। এখন 45 ঠিক রাখছি। এখন এইখানে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে, কট 36 এর মান কেমনে বের করব? কট তো ক্যালকুলেটরে নাই, কট ক্যালকুলেটরে নাই। এই দেখো তোমরা এটা জানো, দেখো সাইন কস টেন আছে, কট কোথায়? কটের মান কিভাবে বের করবা আমি বলে দিতেছি। কটের বিপরীত কি? টেন। টেন তো ক্যালকুলেটরে আছে, তুমি ক্যালকুলেটরে টেন 36 ডিগ্রি চাপবা। এই দেখো টেন 36 কত হয়েছে দেখো তো, 0.726। তাহলে এটা 0.73 লেখা যায়, একবার বাড়াই লিখলাম। তাইলে টেন এর 36 মান যদি এইটা হয়, কটের 36 মান কত হবে? এর উল্টা, তার মানে হবে 1/0.73। এই যে লিখছি, দেখছো কিভাবে? মানে টেন বের করতে পারলে কট বের করা যায়, কট বের করলে টেন বের করা যায়, যা বের করবো তার উল্টা হবে। তাহলে উল্টা দিছি, 45 ভাগে এটা দাও, এখন এটা অ্যান্সার হবে। শেষ, এইটাই বুঝার ছিল, বলে দিলাম। এরপরে দেখো একটি আয়তকার কর্ণের দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত হলে আয়তটির পরিসীমা নির্ণয় করো। তো আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হইল √a² প্লাস b স্কয়ার, আর কর্ণের দৈর্ঘ্য মান আমার কাছে ডিরেক্ট দেওয়া 13, a² প্লাস b স্কয়ার। পরিসীমা বের করতে বলছে। দেখো পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন দেখো ভূমি দেওয়া ছিল, কর্ণের দৈর্ঘ্য দেওয়া এবং প্রস্থ দেওয়া, ভূমি কিন্তু দেওয়া নাই। তাহলে এইখান থেকে আমি এর মানটা বের করে নিচ্ছি। দেখো এর মানটা এখান থেকে ক্যালকুলেশন করতে করতে কত হয়েছে? 12 হয়েছে। 140 রুট করলে 12 হয়, তোমরা বের করে নিবা। রুট বাদ ফেলানোর জন্য স্কয়ার করা হয়েছে, এগুলো আমি আর দেখাবো না, এগুলো আগেও বলছি, আর এগুলো তোমরা পারো। তো পরিসীমা আমরা জানি, পরিসীমার আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্য হলো 12, প্রস্থ হলো 5, তাহলে 12 5 17, দুগুণে 34। এই যে পরিসীমা বের হয়ে গেছে। সুন্দর, পারফেক্ট। এরপরে দেখো, তো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া, প্রস্থ দেওয়া এবং ক্ষেত্রফল এবং কর্ণের হলে এর ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য বের করো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ বের করলাম। কর্ণের দৈর্ঘ্য হলো √a² প্লাস b স্কয়ার, মান বসায় ক্যালকুলেশন করলে অ্যান্সার হয় কত? 29। শেষ। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্যের প্রস্থের 3/2 গুণ তার ক্ষেত্রফল এত হলে প্রস্থ নির্ণয় করো। তো আমি মনে করি ধরে নিছি প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্যটা বড় হয়, নরমাল হিসাব, দৈর্ঘ্য হবে 3x/2। ওই যে 3/2 গুণ, খালি x হয়ে যাবে সাথে, যেহেতু x ধরে নিছি। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, আমার কাছে কত দেওয়া? 864 দেওয়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কেমনে বের করে? দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে, এটা প্রস্থ এটা দৈর্ঘ্য, ইন্টু কত? 864। তো এখানে ক্যালকুলেশন করলে 3x² হয়, আর এই যে ভাগ 2 ছিল এই পাশে গেলে গুণ 2 হবে। তো এইখান থেকে ক্যালকুলেশন করে তুমি খালি x এর মানটা বের করে নিবা। আমাকে কি বের করছিল? প্রস্থ বের করো। তো আমি প্রস্থ কত ধরছিলাম? x। এই দেখো x এর মান বের হয়ে গেছে, x এর মান 24। শেষ।
কি বলছে, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8 মিটার হলে বর্গটির পরিসীমা নির্ণয় করো। এখন বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি সূত্র হচ্ছে √2a। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য আমার কাছে ডিরেক্ট দেওয়া আছে 8√2, আর এটা হলো সূত্রের। তাহলে এইখান থেকে আমরা কি করব, দুই পাশ থেকেই আমি চাইলে √2 দুই পাশ থেকে বের করতে বাদ দিতে পারতাম, তোমরা বাদ দিতে পারো। আর এখানে এটাকে বাম পাশে রাখা হয়েছে, √2 নিচে √2 ভাগ নেওয়া হয়েছে, তুমি চাইলে এই লাইনে বাদ ফেলাইতে পারো। তাহলে এর মান কত হবে, 8 হবে। বর্গের পরিসীমা আমরা জানি 4a, মানে 4 বাহুর যোগফল, অথবা এক বাহুর সাথে 4 গুণ দিলে একই হবে। তাহলে 4 8 কত, 32। একটি রম্বসের ক্ষেত্রফল 500 বর্গ মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য এত হলে এর উচ্চতা কত। তাহলে দেখো, রম্বস, রম্বস হচ্ছে একটি সামান্তরিক। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে রম্বসের ক্ষেত্রফল দেওয়া 500, ভূমি দেওয়া 24, উচ্চতা দেওয়া নাই, বের করতে হবে। তো উচ্চতা বের করে নিছি। তাই আমরা জানি রম্বস একটি সামান্তরিক, তো রম্বসের ফরম্যাটে আমরা কি করে ফেলছি, মানটা বের করে ফেলছি। এরপরে 57 নাম্বার, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 2 মিটার হলে তার ক্ষেত্রফল কত। বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি √2a। কর্ণের দৈর্ঘ্য দেওয়া 2, এখান থেকে √2a, এর মানটা এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো উপরে নিচে √2 দিয়ে গুণ দেওয়া হয়েছে, √2 রাখা যায় না। সো কি করব আমরা, এখানে উপর নিচে √2 দিয়ে গুণ দিলে 2√2 হয়, এখানে রুট রুট কাটা যায়, তাহলে 2 বাই কত হয়, √2 হয়। এখানে ভুল হয়েছে, একটু মিস্টেক হয়েছে এখানে। এখানে হবে আমাদের, এখানে কি করছে যে এ এখানে √2 আর নিচে হচ্ছে 2, তো এ উপর নিচে √2 দিয়ে গুণ দিছি। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখানে √2 স্কয়ার হয়, এই যে এইখানে দুইটা √2 কে কি লেখা যায়, √2 স্কয়ার লেখা যায়, √2 স্কয়ারে কাটা গিয়ে 2 থাকে, তাহলে এই 2 2 কাটা যাবে আর √2 থাকবে, অ্যান্সার হবে a = √2। শেষ। এবার দেখো, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো বর্গের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার, তার মানে এর উপরে স্কয়ার, 2 2 4। শেষ। একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 66 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, ব্যাস হচ্ছে 2r, পরিধি হচ্ছে 2πr। প্রশ্ন মতে বৃত্তের পরিধি থেকে বৃত্তের ব্যাস বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু শর্তে দেওয়া আছে, এবং এর মান কত, 66। 2r কমন যায়, π - 1 থাকে। তো আর এর মান আমরা বের করব। তো 8টাকে আমরা বাম পাশে রাখছি, 8টাকে বাম পাশে রাখা হয়েছে, π - 1, 2টাকে ভাগ গুণ ছিল, ভাগ হয়ে গেছে। π - 1 এর মানটা এখানে সব মান বসাইছি, আর এর মানটা জাস্ট ক্যালকুলেশন করে বের করে নিবা, এটা হয়। শেষ। এরপরে দেখো, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 110 সেন্টিমিটার হলে বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করব, ব্যাস দেওয়া আছে 55, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটার মান দেওয়া। বৃত্তচাপের দৈর্ঘ্য সমান, বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে যে s = πr/θ/180। সবকিছুর মান বসাবো, ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। একটি চাকা 100 সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত। তো চাকাটি 10 বার ঘোরা যায়, মনে রাখতে হবে যে একটি চাকা যদি একবার ঘুরে, মানে যে কোনো একটা সাইকেলের চাকা, মোটরসাইকেলের চাকা একবার ঘোরা মানে হচ্ছে সে তার পরিধির সমান পথ অতিক্রম করছে। ঠিক আছে, তো 10 বার ঘুরলে পরিধির সমান যাবে, তাহলে 2π, আর ওই যে পরিধি, আর ওই যে 10 বার ঘুরছে, তাহলে কত হবে, 20π। তো পরিধির সমান কত, এটার মান কত দেওয়া, 100π দেওয়া। তো এইখান থেকে আমরা আর এর মান, ব্যাসার্ধ বের করে নেব, 5 সেন্টিমিটার হয়। এরপরে দেখো, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এত দেওয়া হলে এর আয়তন কত। তাহলে ঘনকের ধার a হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √2a। তো শর্ত মতে √2, এটার মান দেওয়া এইটা, তাহলে a এর মানটা আমরা এখান থেকে বের করে নিব। এর মানটা √2 কাটা গেলে 4 থাকে, আর আয়তনের সূত্র হচ্ছে a³। তাহলে এক বাহুর মান পাইছি, 4³ মানে 64।
63 নাম্বার দেখো, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে এত এত দেওয়া, বস্তুটির উচ্চতা কত। তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি √a² + b² + c² + 13। প্রত্যেকটা জিনিসের মান দেওয়া, মান বসাইছি 13। এখান থেকে সি এর মানটা বের করে নিব। সি এর মান হয়েছে কত, √52। তাহলে সি এর মান এত, উচ্চতার মানটা মিসিং ছিল। এখন এমনও হইতে পারে যে উচ্চতার মান দিয়ে দিতে পারে ডিরেক্ট, ঠিক আছে, এটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, উচ্চতার মান তোমার কাছে ডিরেক্ট দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমার এখানে ডিরেক্ট একটা অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা পরিসংখ্যান অধ্যায়ে চলে আসছি। পরিসংখ্যান হচ্ছে এইখানে কি কি আছে। এখানে প্রথমে বিচ্ছিন্ন চলক রাখা হয়েছে, সংখ্যাগুলো তোমরা দেখে নাও। যে সকল চলকের মান শুধু মাত্র পূর্ণ সংখ্যা হয় এবং দশমিক বা ভগ্নাংশ আকারে লেখা যায় না, তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন জনসংখ্যার উপাত্ত বা জনসংখ্যার যে মানগুলা, মানে মনে করো একটা ক্লাসে 50 জন আছে, কখনো কি 50.5 হতে পারে? হতে পারে না। তো এইগুলা হচ্ছে যেগুলাকে দশমিক আকারে লেখা যায় না, বিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন হচ্ছে যেগুলাকে দশমিক আকারে লেখা যায়। তো আহ যেমন বয়স, বলে 2.5 বছর বয়স, তারপরে বলে 1.5 কেজি পটল, ঠিক আছে না, 2.5 কেজি আলু, তারপরে উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, ঠিক আছে না, এই সকল জিনিস হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এরপরে মনে রাখবা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টা, গড়, মধ্যক, প্রচুরক। এরপরে মনে রাখবা একটি গণসংখ্যা নিবেশন সারণীতে 5, এইটা এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রেণীব্যাপ্তি 5 দেওয়া, আনুমানিক গড় দেওয়া 63, ধাপ বিচ্যুতি দেওয়া 3, মধ্যমান বের করতে বলছে। এই দেখো দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি এইচ এর মান 5, আনুমানিক গড় এর মান 63, ধাপ বিচ্যুতি ইউআই এর মান 3, শ্রেণীর মধ্যমান হচ্ছে এক্সআই, এক্সআই এর মানই আমাকে বের করতে হবে। তো আমরা জানি ধাপ সূত্রটা হচ্ছে বিচ্যুতি ইউআই ইকুয়াল এক্সআই মাইনাস এ বাই এইচ। এই একটা সূত্র মুখস্থ রাখলে এইখান থেকে ইউআই এর মান বের করা যায়, এক্সআই এর মান, এর মান, এইচ এর মান বের করা যায়, আগে পরে করে বের করতে পারবা। তো আমার এইখানে দরকার এক্সআই এর মান, তো আমি এক্সআইটাকে বাম পাশে রেখে অন্য মানগুলা বসিয়ে এক্সআই এর মান কত বের করে নিছি, 78 বের করে নিছি। এখান থেকে তুমি 1 2 3 4টা জিনিসের মান বের করতে পারবা। তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন এই অধ্যায় থেকে কম প্রশ্ন নেওয়ার কারণ হচ্ছে আরো প্রশ্ন থাকতে পারে, মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, তারপরে তোমার গড় কাকে বলে, মধ্যক কাকে বলে, প্রচুরক কাকে বলে, তারপরে হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করো, ঠিক আছে না, তারপরে বলতে পারে যে শুধু মধ্যক নির্ণয় করো, শুধু প্রচুরক নির্ণয় করো, এরকম প্রশ্ন হতে পারে। কেন নেওয়া হয় নাই জানো? কারণ আমার ওই যে শর্ট ভিডিও মানে লং ভিডিও যেটা আমার আছে, যে পরিসংখ্যানের উপরে যে ভিডিও 2টা করা আছে, সেইখানে পরিসংখ্যানের যা যা দরকার এমন কোনো জিনিস নাই যে ওইখানে দেওয়া নাই। ওই ভিডিও 2টা সম্পূর্ণ দেখা মানে তুমি সেইখানে 25-এ 25 পাবা। পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন অ্যান্সার করা যাবে 20, আর এমসিকিউ এবং শর্ট কোশ্চেনও আমি ওইখানে দেখাই দিছি। তাহলে ওইখানে আরো 5-7 মার্কের মতো আছে, 25-27 মার্ক আছে। তো এর জন্য আমি এখানে এত ডিটেইলে রাখিনি, অন্য সবগুলা রাখা হয়েছে, অন্য সবগুলা তো আমি তোমাদের দেখাই দিলাম। তো এই হচ্ছে তোমাদের জন্য আমার যতটুকু করার ছিল শর্ট কোশ্চেনের উপরে, ততটুকু আমি কিন্তু এখানে শেষ করে দিলাম। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো এবং সবারই আশা করি অনেক কাজে দিবে। এবং তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা যদি একটু তোমাদের হেল্পফুল হয়, তুমি যদি নতুন কোনো কিছু শিখতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি অবশ্যই তোমার কমেন্ট, তোমার মন্তব্য তুমি কমেন্টে জানাবা। এই ভিডিওতে একটা লাইক দিতে পারো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো, এতে করে তারাও কিন্তু উপকৃত হবে। এবং প্রথমেই যেটা বললাম যে তোমাদের পূর্ণাঙ্গ গাইডলাইন, পূর্ণাঙ্গ তোমাদের যে সিলেবাস, এইগুলা তোমার কভার করার জন্য তোমাদের যা যা লাগে সব তুমি আমার এই চ্যানেলে পেয়ে যাবে, জাস্ট আমার সাথে কানেক্টেড থাকতে হবে। এবং আমার সাথে যদি তুমি কথা বলতে চাও, তোমার প্রবলেমগুলো যদি শেয়ার করতে চাও, আমি চেষ্টা করি প্রত্যেকের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য, কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। অনেক সময় ব্যস্ততার কারণে দিতে পারি না। তো তোমরা টিকটকে আমাকে মেসেজ দিতে পারো, অথবা আমার যে ফেসবুক পেজ আছে স্টাডি উইথ মেহেদি, সেইখানেও তোমরা আমাকে মেসেজ দিতে পারো। আমি চেষ্টা করব সবার আহ, কি বলে সবার মেসেজের উত্তর দেওয়ার জন্য। তো ফেসবুক পেজ এবং টিকটকের লিংক তুমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে
বায়োতে গেলে তুমি সেখানে ক্লিক করলে নিচের দিকে দেখবা লিংক দেওয়া আছে, অথবা স্টাডি উইথ মেহেদি লিখে সার্চ দিলেও আমার আইডি চলে আসার কথা। তো এই হচ্ছে তোমাদের কাছে শেয়ার করার ছিল, বলার ছিল। এবং আশা করি ভিডিওটা এর বাইরে থেকে, আমি তোমাদের আবারও বলতেছি, এর বাইরে থেকে তোমাদের আর কোনো প্রশ্ন করতে হবে না। আমি যেভাবে বললাম, যে অঙ্কগুলা বললাম, তোমরা আমার সাথে প্র্যাকটিস করো, বাসায় একা একা প্র্যাকটিস করো। ইনশাআল্লাহ আমি তোমাদের কথা দিলাম, এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। 20 মার্কের মধ্যে এইখান থেকে তোমরা 18-20 তোমরা পাবাই ইনশাআল্লাহ। 18-20 তোমরা পাবাই, মানে 15-র কম কেউ পাবা না, শিওর থাকো। যারা ভালো আছো তারা 20 পাবা। কথা হচ্ছে অঙ্কগুলো মুখস্থ করে ফেলতে হবে, মানে নিয়ম মুখস্থ করে ফেলতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এবং আরেকটা কথা আমি তোমাদের বলবো, অঙ্কে যাদের দুর্বলতা আছে, সহজ কথা, অঙ্কে ভালো করতে হলে, অঙ্কে পাশ করতে হলে একটাই উপায়, সেটা হচ্ছে অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। যারা অঙ্ক ভালো পারে, তুমি তাদের কাছে যাবা, জিজ্ঞেস করবা যে তুমি অঙ্ক ভালো পারো কেন? একটাই অ্যান্সার, যে আমি প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করি। এছাড়া কোনো অ্যান্সার নাই, ঠিক আছে? তো অনেক সময় আমরা এমন করি যে দেখে মনে হয় যে অঙ্ক পারি, হয়তো পারবো, এই ভেবে কিন্তু অঙ্ক করি না। না, এরকম করলে জীবনে অঙ্ক শিখতে পারবা না। তুমি পারো, ভালো কথা, তুমি দেখে দেখে করো, সমস্যা নাই, কিন্তু করতে হবে। অঙ্ক মানেই হচ্ছে প্র্যাকটিস, অনুশীলন, ঠিক আছে? অঙ্ক মানেই হচ্ছে প্র্যাকটিস। সো তোমরা বেশি বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করবা, এবং 2-3 বার করে অঙ্কগুলো করতে হবে। যারা দুর্বল আছো তাদের জন্য এটা হচ্ছে সহজ কথা, যে 2-3 বার করে এক একটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, মুখস্থের মতো রাখতে হবে অঙ্কগুলো, ঠিক আছে? যে এটা বইয়ের এই অধ্যায়ের এই অঙ্ক এই নিয়মে, তাইলেই তুমি অঙ্ক পারবা, তাছাড়া অঙ্কে ভালো করা সম্ভব না। সো এই অনুশীলনটা তোমরা করো। এবং যারা অঙ্কে দুর্বল, যারা 26-এ এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের প্রতি সহজ গাইডলাইন বা সহজ সাজেশন হচ্ছে অঙ্কে পাশ করার জন্য সবার আগে 17 অধ্যায়, মানে অধ্যায় পরিসংখ্যান, এটা তোমাদের কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করলে এখান থেকে তুমি 25 থেকে 27 মার্ক পাবা। ক্যান ইউ ইমাজিন? মানে 33-এ পাস, এক চ্যাপ্টার থেকে তুমি 25 থেকে 27 পাইতেছো। তো কেউ যদি এখন ওই 17 অধ্যায় কি আছে, গড় মধ্যক প্রচুরক আয়তলেখ বহুভুজ অজীব রেখা, কেউ যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পারে, পরে যেমনি মানে গড় বের করতে বলুক, ওকে আটকাবে? আটকাবে না, যেমনি বলুক সে পারবে। মধ্যক একবার পারলে যেমনি বলুক পারবে, প্রচুরক পারলে যেমনি আসুক পারবে। তো কত বড় চান্স তোমাদের জন্য। তো এই পরিসংখ্যানটা আমার চ্যানেলে A to Z, মানে তুমি যদি পরিসংখ্যানের ও না জানো, তুমি আমার ওই 2টা ভিডিও দেখবা এসএসসি 26 প্লেলিস্ট থেকে, তুমি এই চ্যাপ্টারে প্রো হয়ে যাবা। তুমি আরো 10 জনকে এই পরিসংখ্যান বুঝাইতে পারবা। ওইখানে এমন কিছু নাই যেটা আমি বলিনি, সব A to Z সব কভার হয়ে গেছে ওইখানে, শুধু ভিডিওটা দেখতে হবে। তো ওই ভিডিওটা দেখবা এবং সেট ফাংশনটা করলেই, আর এই শর্ট কোশ্চেন 1 ঘন্টার উপরে বা 1.5 ঘন্টার যে ভিডিওটা করলাম, এটা দেখলেই তুমি অঙ্কে পাশ করে যাইতেছো। তার গ্যারান্টি আমি তোমাকে দিলাম, যে আমার এই 3-4টা ভিডিও দেখলেই একজন স্টুডেন্ট এসএসসি তে পাশ করে যাবে, 100% শিওর। সামনে তো আরো এমসিকিউ নিয়ে কাজ করব, এমসিকিউ এর উপরে ভিডিও দিব। তো এই হচ্ছে বলার ছিল, অনেক বেশি বকবক করলাম, আসলে কথা না বললেও বুঝবা না, তো এই জন্য বলা। সো এই ছিল তোমাদের প্রতি সাজেশন। চেষ্টা করব সামনে তোমাদের জন্য ইফেক্টিভ আরো কিছু সৃজনশীল বা এমসিকিউ নিয়ে কাজ করার জন্য। তো আমার সাথে কানেক্টেড থাকতে হলে অবশ্যই তোমরা ইউটিউবের সাথে কানেক্টেড থাকবা, সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও আর লং করবো না। আসসালামু আলাইকুম।